দেশে এবং প্রবাসে যারা লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আরেকটা সেশন শুরু করছি ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকতার আজকের ৪১তম পর্বে। আজকে আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য একজন চিকিৎসক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার স্নিগ্ধা সরকার। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ম্যাডাম। আমাদের এই ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকথার আজকের মাথা ব্যথার কারণ ও চিকিৎসা এই শিরোনামে এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের সেশন শুরু করছি। ম্যাডাম আপনার কাছে প্রথমেই এই যে বিষয়টা একটু প্রথমেই জানতে চাইবো সেটা হলো মাথা ব্যথাটা কি, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। মাথা ব্যথা আসলে খুবই সাধারণ এবং খুবই কমন একটা সমস্যা। আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে মাথা থাকলে আমাদের মাথা ব্যথা হবেই। আমার মনে হয় না যে এমন কেউ আছে যে যার কখনো এই জীবনে মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথা মানে বলতে মূলত আমরা বুঝি যে মাথার উপরের অংশ, সে সাথে আমাদের ভ্রুর উপরের অংশ থেকে ঘাড়ের পিছনের অংশটুকু ঠিক এতটুকু জায়গায় যে ব্যথা বা একটা অস্বস্তি অনুভূতি হয়, সেটাকে আসলে মাথা ব্যথা বলে। জি, তো আমরা এই মাথা ব্যথা আমরা শুনলাম, আপনি বললেন সংক্ষেপ করেই। আমরা আরেকটু আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি যে মাথা ব্যথাটা কেন হয়। আপনি বললেন যে মাথা থাকলেই মাথার ব্যথা হবে, কিন্তু মাথা থাকলেই মাথার ব্যথা কেন হয়? আপনি একটু সহজ করে মাথা ব্যথার কারণগুলো যদি একটু আমাদেরকে একটু বলেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আমাকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা? আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। ওকে। মাথা ব্যথার কারণগুলো আসলে বলতে গেলে একটা লম্বা একটা তালিকা হয়ে যাবে। অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। এখন আমরা যদি খুব সহজভাবে বলতে চাই বা আমাদের দর্শকদেরকে আমি বুঝাতে চাই, তাহলে আমি সব মাথা ব্যথার কারণগুলোকে আমরা দুইটা ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক মাথা ব্যথা, যেই মাথা ব্যথার কারণ সাধারণত খুঁজে পাওয়া যায় না, যে মাথার ঠিক কোন জায়গায় ব্যথা হচ্ছে, কিসের জন্য ব্যথা হচ্ছে বা কিভাবে শুরু হচ্ছে, ঠিক এই কারণগুলো এখন পর্যন্ত ঠিকভাবে ক্লিয়ার ভাবে বোঝা যায় না। সেগুলো হচ্ছে প্রাথমিক মাথা ব্যথা। এর মধ্যে খুব কমন আছে মাইগ্রেন, অথবা হচ্ছে টেনশন হেডেক, টেনশন জনিত কারণে মাথা ব্যথা বা ক্লাস্টার হেডেক। আরেকটা গ্রুপে প্রাইমারির পাশাপাশি সেকেন্ডারি, যে অন্য কোনো কারণে হচ্ছে মাথা ব্যথা হচ্ছে। এখন এই অন্য কারণগুলো কি হতে পারে? যে কোনো ইনফেকশন। এখন ডেঙ্গুর মহামারী চলছে, আমরা খুব ভালোভাবে অনেকে জানি, ভুক্তভোগী বা ডাক্তার, রোগী সবাই জানি যে ডেঙ্গুতে প্রচন্ড মাথা ব্যথা হয়। এটা একটা ভাইরাল ফিভার, কিন্তু অন্য একটা কারণে মাথা ব্যথা হচ্ছে। ইনফেকশন, যদি কারো কান পাকা রোগ থাকে, বা আরেকটা খুব কমন ব্যাপার সাইনোসাইটিস। সেম ভাবে সাইনোসাইটিসের জন্য বা কান পাকা রোগে যে কোনো ইনফেকশনে রোগীর মাথা ব্যথা হতে পারে। মাথার ভিতরের কিছু সমস্যার কারণে, যেমন ইনফেকশন, আবার যদি বলি মেনিনজাইটিস, অথবা স্ট্রোক। স্ট্রোকের পরে যদি ব্রেইনে কোনো কোনো কারণে রক্তক্ষরণ হয়, হেমোরেজ হলে, তখনও মাথা ব্যথা হতে পারে। কিছু কিছু ওষুধ হচ্ছে মাথা ব্যথা করে। যেমন আমাদের বাসায় সবারই কম বেশি মুরব্বী আছেন, তারা দেখা যায় যে যারা কার্ডিয়াক পেশেন্ট বা হার্টের পেশেন্ট, তারা গ্লিসারিন ট্রাইনাইট্রেট বা জিটেন নামে একটা স্প্রে বা এক ধরনের ওষুধ তারা খায়। সেই ওষুধটাও হচ্ছে মাথা ব্যথা করায়। আরেকটা খুব কমন ব্যাপার, যারা হাই প্রেশারের রুগী, প্রেশার মানে যখন বেড়ে যায়, তখন তারা এমনিতেই ডাক্তারের কাছে চেম্বারে এসে বলে যে প্রেশার বেড়ে গিয়েছে, সেজন্য হচ্ছে আমার পিছনে, মাথার পিছন থেকে আমার খুব বেশি ব্যথা হচ্ছে। অথবা কেউ যদি আমার মাথায় আঘাত পেয়ে আসে, বা হচ্ছে অ্যাক্সিডেন্ট করলো বা মাথায় কোনো কারণে আঘাত পেলো, তাহলে হচ্ছে মাথা ব্যথা হতে পারে। তো এই কারণগুলো হচ্ছে সেকেন্ডারি কজ বা হচ্ছে সেকেন্ডারি কারণ। প্রাইমারি কারণ যেগুলো হচ্ছে মাথার নিজের সমস্যা, কিন্তু ঠিক কারণগুলো আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি না। এবং সেকেন্ডারি কারণ ঠিক অন্য কিছু সমস্যার জন্য, যেটা মাথা ব্যথা। এবং রুগী যখন মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে, ডক্টরের কাছে আসে, তখন দেখা যায় যে এই কারণগুলো চিহ্নিত করাটাই প্রথম কাজ হয়। আশা করি আমি বুঝাতে পেরেছি। আপনি বোঝাতে পেরেছেন। আমরা একটু যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের মাথা ব্যথার আমাদের তো মাথা বিভিন্ন রকমের ব্যথা হয়, আপনি একটু বলছিলেন যেটা। তো আসলে এখানে একটু যে বিষয়টা আমরা বলতে চাই যে
মাথা ব্যথার সবগুলা মাথা ব্যথাই মানে এটা কি গুরুতর কিনা বা মানে ভয়ের কারণ কিনা, কোন মাথা ব্যথাগুলো একটু ভয়ের কারণ বা একটুর জন্য এটার জন্য বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন আছে? আপনি যদি একটু সঠিকভাবে বুঝিয়ে বলেন যে মাথা ব্যথাগুলোর জন্য একজন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে আর অন্যগুলোর জন্য এতটা আমার অন্য কোনো কনসালটেন্টের কাছে যাওয়ার প্রয়োজন, অর্থাৎ কোন মাথা ব্যথাগুলোকে রোগ বলতে পারি আমরা? আসলে মাথা ব্যথা নিয়ে রুগী ডাক্তারের কাছে শরণাপন্ন হবে কিনা সেটা আসলে রুগী নিজেই অনেক সময় নির্ধারণ করে থাকে, বা রুগী নিজেই আর কি সেই ডিসিশনটা নিয়ে থাকে। কারণ বেশিরভাগ মাথা ব্যথাগুলো আমি যেটা বলেছি সেটা প্রাইমারি হেডেকের মধ্যে পড়ে। সেটা সবচেয়ে কমন, সবচেয়ে বেশি কমন হচ্ছে টেনশন হেডেক বা টেনশন জনিত মাথা ব্যথা, অথবা হচ্ছে মাইগ্রেন। তো এগুলো যখন আমাদের যে প্রাত্যহিক জীবনকে যখন খুব ডিস্টার্ব করে, যে দেখা গেল যে ইউনিভার্সিটি বা কলেজে ক্লাস মিস হচ্ছে, অফিসে কাজের সমস্যা হচ্ছে, বা মাথা ব্যথাটা খুব তীব্র হচ্ছে, তখন রুগী অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা যে কোনো এমনি ফিজিশিয়ানের কাছে আসতে পারে। এর মধ্যে কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ বা পয়েন্ট আউট করাটা খুব জরুরি। যেমন দিনে কতবার মাথা ব্যথা হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি, মাথা ব্যথার ফ্রিকোয়েন্সিটা কিরকম, বারবার হচ্ছে, সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে প্রতিদিনই হচ্ছে, সেটা রুগীকে খুব বদার বা বিরক্ত করছে। অথবা দেখা গেল যে মাথার ঠিক কোন জায়গাটায় ব্যথা হচ্ছে, লোকেশনটা বা মাথার মানে ব্যথার জায়গাটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আমি এর আগে বলেছি যে প্রেসার যদি বেশি থাকে তখন পিছন থেকে মাথা ব্যথা হতে পারে, বা যারা বয়স্ক পুরুষ লোক আছেন তাদের টেম্পোরাল আর্টারিটিস নামে ঠিক আমাদের কপালের দুই পাশের দুটো রগ হচ্ছে দপদপ করে ব্যথা করে, সেটা হতে পারে। এবং ব্যথার তীব্রতাটা কতটুকু, যে রুগী কি সেটা সহ্য ক্ষমতার মধ্যে মানে রাখতে পারছে কিনা। কারণ বেশিরভাগ মাথা ব্যথা হলেই দেখা যায় যে রুগী হয়তো ফার্মেসিতে গেল, প্যারাসিটামল বা ব্যথার ওষুধ হয়তো সে ঠিক মতো নামও জানে না, আমাদের কাছে এসে বলে যে 10 টাকার ব্যথার ওষুধ খেয়েছি, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, কিছু কম থাকে কিন্তু সারছে না। এরকমটা হয় অনেক সময়। আর আমার দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাচ্ছি যে মাথা ব্যথার সাথে কিছু আমাদের বিপদ চিহ্ন আছে বা ডেঞ্জার সাইন, যখন কিনা রুগীকে নিজেকেও অ্যালার্ট হয়ে যেতে হবে এবং ডাক্তারও হচ্ছে অ্যালার্ট হবে। তো এই বিপদ চিহ্নগুলো জানা আমার মনে হয় যে সবার জন্য খুব জরুরি। অবশ্যই। যেমন হঠাৎ করে খুব মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা, আমাদের মেডিকেলের টার্মে আমরা সেটাকে থান্ডার ক্ল্যাপ হেডেক বলতে পারি। যে মনে হয় যে একটা বজ্রপাতের মতো মাথা ব্যথা হচ্ছে, যে মাথার মধ্যে হঠাৎ করে একটা মানে থান্ডার এসে হচ্ছে আঘাত করছে। কখনো এত বেশি তীব্র ব্যথা হয়নি, মানে আমার জীবনের প্রথম এত তীব্র মাথা ব্যথা হচ্ছে। এবং সেই মাথা ব্যথার সাথে যদি আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যদি বমি হয় বা বমি বমি ভাব হয়, সেটাও একটা বিপদ চিহ্ন, যেটা কিনা হচ্ছে নির্দেশ করে যে এই মাথা ব্যথা এমন কোনো কারণে, যেই কারণে আমার ব্রেইনের ভিতর যে প্রেসার আছে, যেটাকে আমরা মেডিকেলি ভাষায় ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বলি, যে আমার ব্রেইনের বা আমার করোটির মধ্যে, আমার খুলির মধ্যে আমার প্রেসারটা বেড়ে যাচ্ছে। তো তখন দেখা যায় যে মাথা ব্যথার সাথে রুগীর খুব বমি বা একটা বমি একটা ভাব আসে। তারপরের বিপদ চিহ্ন আছে মাথা ব্যথার সাথে দৃষ্টিশক্তির সমস্যা হওয়া, যে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে বা চোখে তখন সে দেখতে মানে সমস্যা বোধ করছে, যে চোখ ঠিক একটা ঘোলা ঘোলা লাগছে, অথবা একটা জিনিসকে ডাবল বা দুইটা দেখছে, এরকম হতে পারে। মাথা ব্যথার সাথে যদি রুগীর কোনো এক পাশ প্যারালাইসিস বা অবশ হয়ে যায়, যেমন সেটা শরীরের এক পাশে অবশ হতে পারে, আবার হচ্ছে হাত বা পা যে কোনো একটা কিছু হচ্ছে মানে অবশ হয়ে যেতে পারে। এবং মাথা ব্যথার সাথে যদি কিছু শারীরিক উপসর্গ, যেমন যদি জ্বর থাকে সেটাও একটা ইনফেকশনকে ইন্ডিকেট করে। এবং মাথা ব্যথা আছে সেই সাথে রোগীর জ্ঞান শক্তি মানে কনসিয়াসনেস লেভেলটা লোপ পাচ্ছে আস্তে আস্তে, মানে তার যে একটা জ্ঞান বা কনসিয়াস লেভেল সেটা সে জ্ঞান রাখতে পারছে না বা তার জ্ঞান হারাচ্ছে, অথবা মাথা ব্যথার সাথে রোগী খিঁচুনি হচ্ছে। তো এই বিপদ চিহ্নগুলো যদি থাকে, আমি দর্শকদেরকে বলবো সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তার নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এবং ঠিক কি কারণে মাথা ব্যথাটা হচ্ছে সেটা তখন খুব জরুরি ভাবে আইডেন্টিফাই বা হচ্ছে নির্ণয় করতে হবে, রোগটা নির্ণয় করতে হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পরে এসে যুক্ত হয়েছেন
আমরা আজকে ডক্টর স্নিগ্ধা সরকার আমাদেরকে জানাচ্ছেন মাথা ব্যথার কারণ ও চিকিৎসা। আমরা অনলাইনে অনেকগুলো প্রশ্ন ম্যাডাম চলে এসেছে, আমরা অনলাইন থেকে কয়েকটা জি, প্রশ্ন নিতে চাচ্ছি। আর কয়েকজন লাইভ দেখছেন, আমাদের শুভকামনা জানাচ্ছেন। ডাক্তার মেহেদী হাসান রাজু আপুকে শুভেচ্ছা জানিয়েছেন, লাইভ ধন্যবাদ দেখছেন। মেহেদী। হ্যাঁ, মেহেদী মেহেদী স্যার আমাদের, তাকে বলবো আমাদের লাইভে আপনি কষ্ট করে লাইভ দেখছেন, শেয়ার করবেন এবং যারা দেখছেন। আরেকজনকে আমরা পেয়েছি আরলিনি শামিতা সরকার, আহ, দিদিকে শুভেচ্ছা জানিয়েছেন আরেকজন ধন্যবাদ। আমাদের। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেপুটি ম্যানেজার আমাদের শ্রদ্ধেয় স্যার আব্দুল্লাহ নোমান স্যার যুক্ত হয়েছেন হাসপাতালের হিসাব বিভাগের। তিনি বলছেন খুব ভালো লাগছে সবাইকে। স্যার আপনাকেও ভালো লাগছে, আপনার বরাবরই আমাদের এই লাইভে আপনি যুক্ত থাকেন। আমরা কিছু শুভকামনা আরো পেয়েছি। সাহা প্রাণী পূর্ণিয়া শাহ পূর্ণিয়া আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তারপরে আশিক ওমর গুড লিখেছেন। তারপরে শুভকামনা জানাচ্ছেন হলো বিদ্যুৎ আর্চিয়া আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি হয়তো নামটা সঠিকভাবে পড়তে পারছি কিনা। মুস্তাক আহমেদ আমাদের আরেকজন হাসপাতালের দায়িত্বশীল আমাদেরকে করেছেন। তো কংগ্রেচুলেশন আমাদের, এরকম আমরা পড়বো। আমরা তাপস রায় কংগ্রেচুলেশন ফর ভ্যালুয়েবল স্পেস। আমরা একটু কয়েকটা প্রশ্ন নিয়ে একটু আমরা অন্যান্য প্রশ্নটা আমাদের স্ক্রিন জুড়ে একটা প্রশ্ন এসেছে, আমরা দেখতে পাচ্ছেন যে নাজিম ইবনে ফারহান ফাহমি প্রশ্ন করেছেন অন্য একটা বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে। আমার সমস্যাটা হলো ঘন্টা খানিকের বেশি মাউস ইউজ করলে, মাউস বলতে হলো কম্পিউটার মাউসের কথা আমরা বলছি, যে জি করলে জি, বুঝতে পেরেছি। কোনো এর উপরে নার্ভে অনেক ব্যথা করে, সেটার কোনো সমাধান রেখেছে। আমরা এই নাজিম সাহেবের এই প্রশ্নের উত্তরটা আমরা একটু আপনার কাছ থেকে নেব প্লিজ। জি নাজিম ভাই, আপনার প্রশ্ন, নাজিম সাহেব আপনার প্রশ্নটা আমি পেয়েছি, ধন্যবাদ। আম, এটা আসলে আমরা বলতে পারি যে সম্ভবত আহ, এটা একটা কমপ্রেসিভ নিউরোপ্যাথি। আমাদের কোনো এর এখানে কিছু নার্ভ থাকে, যেমন হচ্ছে আলনার নার্ভ বা রেডিয়াল নার্ভ, সেটা আপনি আসলে কিভাবে মানে ব্যবহার করছেন সেটার উপরে নির্ভর করে। এবং এখানে সেটা ব্যথাটা কি আসলে কনুইয়ের ব্যথা নাকি একটা ব্যথা সাধারণত যে আমরা বলি যে রিম রিম ঝিম ঝিম বা একটা অবশ হয়ে আসে, সেটা নিচের দিকে আপনার আঙ্গুলের দিকে, আপনার কড়ে আঙ্গুলের দিকে বা হচ্ছে রিং ফিঙ্গারের দিকে হচ্ছে সেই ব্যথাটা নামছে কিনা বা কোনো অবশ ভাব আছে কিনা, সেটার জন্য আমার মনে হয় যে একটু চেম্বারে আসলে শারীরিক মানে ফিজিক্যালি যদি এক্সামিনেশন করা যায়, যে এখানে সেই নার্ভ গুলো ঠিক আছে কিনা, যে কাজ আমরা কিছু কিছু কাজ করে আমরা বুঝতে পারি যে যার বা সেন্সেশনে কোনো মানে প্রবলেম আছে কিনা, সেই সাথে একটু প্রয়োজনীয় পরীক্ষাও দরকার হয়। যে কম্প্রেসিভ নিউরোপ্যাথি মনে হচ্ছে আপনার সমস্যাটা সংক্ষিপ্ত ভাবে শুনে, সেটা আমরা দেখতে পারি। ধন্যবাদ নাজিম ভাই। আমরা আরেকটা প্রশ্ন পাচ্ছি। সাদ আব্দুল্লাহ প্রশ্ন করেছেন, ম্যাম গোসল করে আসার পর মাথায় প্রচুর ব্যথা করে, এটার কারণ কি এবং এর সমাধান কি, যদি একটু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। আম, আমি একটু আগে মাথা ব্যথার অনেকগুলো কারণ বলেছি, কিন্তু এটা আমার মনে হচ্ছে না যে কোনো এর সাথে অনেক সময় দেখা যায় যে দুই ধরনের মানে একের বেশি ধরনের মাথা ব্যথা একসাথে থাকতে পারে। হয়তো মাইগ্রেন, মাইগ্রেন অনেক সময় অতিরিক্ত ঠান্ডা পানি, আপনি যদি আহ, অনেকক্ষণ ধরে শাওয়ার নেন বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করেন, সেটাও কিন্তু মানে মাইগ্রেনটাকে ট্রিগার করে, দেখা যায় যে ট্রিগার করছে। অথবা সেই সাথে আপনার কোনো সাইনোসাইটিসের সমস্যা আছে কিনা, বা আমরা যখন আর কি শাওয়ার নিই বা গোসল করি অনেক সময় দেখা যায় যে নেজাল ব্লকটাও থাকে, আম, হয়তো সেটা হতে পারে। সেই জন্য আমরা একটা মাথার একটা খুব সাধারণ একটা এক্সরে করে সাইনোসাইটিস আছে কিনা বা নেজাল ব্লক আছে কিনা সেটা আমরা দেখবো, বা আপনার সাথে অন্যান্য উপসর্গ শুনে হয়তো হচ্ছে আমরা এই ব্যাপারটার একটা সমাধান করার চেষ্টা করতে পারি। আচ্ছা, আমরা অনলাইনের আরেকটা প্রশ্ন পেয়েছি। মেহেদী হাসান রাজু প্রশ্ন করেছেন, আহ, প্রশ্ন করেছেন হলো এরাসাইনো, অ্যারাকিনয়েড সিস্ট, আই গট সরি, ইট। একটা যাই, এই সিস্টের জন্য মাথা ব্যথা করতে পারে কিনা একটু জানাবেন, যদি করে তাহলে তার চিকিৎসা কি। আহ, আহ, ধন্যবাদ। বিশেষ দ্রষ্টব্য নিউরোলজিক্যাল কোনো সিমটমস নাই। সিমটমস নেই। রাইট। আসলে অ্যারাকনয়েড সিস্ট একটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস, মানে আমরা বলি যে হঠাৎ করে মানে রোগীর মাথা ব্যথা করছে, ভালো হচ্ছে না, আমরা হয়তো একটা সিটি স্ক্যান করলাম,
আসলে মাথা ব্যথার রোগীকে আমরা প্রথমেই আমরা সিটি স্ক্যান করি না। একটু আগে যেভাবে বলছিলাম যে বিপদ চিহ্নগুলো হচ্ছে আগে দেখতে হয়। বা তখন যদি ফিজিশিয়ান বা হচ্ছে ডক্টর যদি মনে করে যে একটা সিটি স্ক্যান করে দেখা যেতে পারে, অথবা অন্য কোনো কারণে সিটি স্ক্যান করা হয়েছিল, তখন হয়তো অ্যারাকনয়েড সিস্টটা আমার হচ্ছে মানে ডায়াগনোসিস হয় বা ধরা পড়ে। ঠিক এটার কারণে মাথা ব্যথা সাধারণত হয় না, যদি না এটা কোনো কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার না বাড়ায় বা ইনফেক্টেড না হয়। এখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারও যদি বাড়ে বা ইনফেকশনও যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু নিউরোলজিক্যাল সিমটমস হতে পারে। আমার মনে হয় যে রাজুর যে প্রশ্নটা করেছে, সেটা হয়তো অ্যারাকনয়েড সিস্টের জন্য মাথা ব্যথা না, এটার সাথে হয়তো অন্য কোনো পিছনে অন্য কোনো প্রাইমারি হেডেক বা কারণ হচ্ছে আছে। সেটা আগে হচ্ছে এক্সক্লুড বা সেটার জন্য প্রোফাইলেটিক যেন সেই মাথা ব্যথাটা না করে, সেটা দেখে তারপরে হয়তো অ্যারাকনয়েড সিস্ট নিয়ে আমরা চিন্তা করতে পারি। সাধারণত অ্যারাকনয়েড সিস্টের জন্য কখনোই তেমন মাথা ব্যথা করার কথা না, যদি না সেটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বা হচ্ছে মাথার ভিতরে প্রেসার বা ইনফেক্টেড না হয়, বা সাইজ যদি বড় না হয়। সেক্ষেত্রে আরেকটু ভালো ইভালুয়েশনের জন্য হচ্ছে আমরা এমআরআই বা অন্যান্য কিছু ফাংশনাল টেস্ট আছে, সেগুলো আমরা হচ্ছে করে দেখতে পারি। আচ্ছা, এরপরে অনলাইন থেকে আরেকটা রওশন কবির প্রশ্ন করছেন, আমার প্রচন্ড মাথা ব্যথা করে প্লাস মাথা কামড়ায় প্রায়, এই সমস্যা হয়, এজন্য টাফনিল খেতে হয়। টাফনিল মানে এরকম আর কি, তার রওশন জন্য কবির সাহেব, মাথা ব্যথাটা তার সিভিয়ার, এবং সেটার যে মাথার মধ্যে কামড়ায় বলতে তার একটা বাইটিং সেন্সেশন, এটা আসলে আমরা প্রাইমারি হেডেক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এখন এটা আসলে মাইগ্রেন অথবা টেনশন জনিত মাথা ব্যথা কিনা, কারণ মাইগ্রেনে দেখা যায় যে আগে হয়তো কিছুটা অরা থাকে, রুগী আগে থেকেই বুঝতে পারে যে আজকে আমার মাথা ব্যথাটা হবে। হঠাৎ করে নাকে হয়তো কোনো উৎকট গন্ধ পেলো, অথবা হচ্ছে তার চোখের সামনে কোনো একটা বাতি জল জল বা তারাবাতির মতো কিছু একটু জ্বলছে, এবং তখন তারপরে দেখা যায় যে প্রচন্ড বেশি মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। মাথা ব্যথার সাথে বমি বা বমি ভাব হচ্ছে হতে পারে। এবং এই মাথা ব্যথার জন্য তখন দেখা যায় যে আশেপাশে যদি কোনো শব্দ থাকে বা উজ্জ্বল আলো থাকে, সেগুলো হচ্ছে মানে রুগী সহ্য করতে পারে না, মনে হয় যে রুমটা একটু বন্ধ করে অন্ধকার একটা রুমে যদি হচ্ছে শুয়ে থাকতে পারতাম তাহলে ভালো হয়। এবং মাইগ্রেনের ব্যথা এবং এই বমি ভাবটা দেখা যায় যে এমনি এমনি সহজে যেতে চায় না, সেই জন্য রুগীরা, একটু আগে আমি বলেছিলাম যে তারা ফার্মেসি থেকে নিজেরাই ওষুধ খেয়ে নেয়। যে টাফনিল খেলো, টাফনিল খেয়ে দেখলো যে কমছে কিনা। এখন আমাদের যিনি প্রশ্নটা করেছেন, তার এরকম অরা আছে কিনা, তার বমি ভাব আছে কিনা, বা তার টাফনিল খেলে তারপরে কমে যায় কিনা, এই ব্যাপারগুলো দেখতে হবে যে এটা মাইগ্রেন কিনা, সেটা ডায়াগনোসিস করার জন্য, মাইগ্রেনটা বোঝার জন্য। আবার এর সাথে যেহেতু টেনশন জনিত মাথা ব্যথাটাও থাকে আমাদের, মানে আমরা সবাই এখন আসলে কম বেশি টেনশন করি। টেনশন বেশি করলে টেনশন মাথা ব্যথাটাও আসলে একটু বেশি হয়। এবং সবসময় রুগী বলে যে আমার মাথাটা একদম একটা চাপ দিয়ে আছে, একটা টুপির মতো অথবা একটা টাইট একটা ব্যান্ডের মতো চাপ দিয়ে আছে। আমি ওষুধ খাচ্ছি ম্যাডাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ব্যথাটা একটু কমছে কিন্তু পুরোপুরি সারছে না। এখন প্রশ্নকর্তার প্রশ্নটা আসলে টেনশন জনিত মাথা ব্যথা না মাইগ্রেন, সেটা আগে দেখতে হবে। এবং আমি ওনাকে আরেকটা কথা হচ্ছে একটু জোর দিয়ে বলতে চাই, যে এরকম যে যথেচ্ছা ভাবে টাফনিল খেয়ে ফেললাম, টাফনিল খেলে আসলে সাময়িক মুক্তিটা হয়, কিন্তু সামনে যেন আর এই মাথা ব্যথাটা না করে, সেটার প্রোফাইলেক্সিস বলি মাইগ্রেনের জন্য, বা যেটা অন্য মাথা ব্যথার জন্য একটা প্রোফাইলেটিক নিতে হয়, যে আবার যেন মাথা ব্যথার আক্রমণটা আবার যাতে এই অ্যাটাকটা যাতে না হয়, তো সেগুলো হচ্ছে নিতে হয়। এভাবে হঠাৎ যথেচ্ছভাবে টাফনিল খেলে হবে কি, উম একটা সময় যে দেখা যায় যে এটার রেনাল ইম্পেয়ারমেন্ট বা ক্রিয়েটিনিনটা বাড়িয়ে দেয়, কিডনির সমস্যা হতে পারে। এবং তার চেয়ে আরেকটা বেশি জরুরি বিষয়, যে এখন তো ডেঙ্গু মহামারী আমরা দেখলাম, ডেঙ্গু বা এই ধরনের অন্যান্য কোনো কারণে যদি প্লাটিলেট কমে যায়, এ ধরনের এনএসাইডস যেগুলার আরো দেখা যায় যে প্লাটিলেট কমিয়ে দেয়, সেটা রোগীর জন্য আরো বেশি বিপজ্জনক হতে পারে। তাই আমি ওনাকে বলবো যেন যথেচ্ছভাবে ইচ্ছা মতো ওষুধ না, টাফনিল না খেয়ে একটু একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখায়। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে যে আপনার এটার সাথেই, যে মাথা ব্যথা হলেই আমরা নাপা প্যারাসিটামল দিয়ে সারানোর চেষ্টা করি, এটা নিয়ে আমি একটা কথা বলবো। তার আগে আরো কিছু শুভেচ্ছা শুভকামনা আমি একটু পড়ে নিই, তাহলে তারা ধন্যবাদ সবাইকে। তারা অনেক কষ্ট পাবে, এই জন্য আমি একটু পড়তে চাচ্ছি। আসছি, এখানে আমরা হয়তো পরিচালক ডাক্তার
সাবরিনা প্রীতি, অনেক ভালো লাগছে আপু। ধন্যবাদ প্রীতি। সাবরিনা প্রীতি আপু কোথায় থেকে দেখছে আমি জানি না আসলে, ডাক্তার যদি আপনি একটু বলতেন তাদের পাশাপাশি আমরা তারাও একটু উনি আমাদের বাংলাদেশে বা কোন উনি পরিচয়টা একটু। বাংলাদেশে আছে, সমরিতা হাসপাতালে আছে, ওকে, থ্যাংক ইউ। সমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে আছে আচ্ছা, আচ্ছা। আমার আশিক যত। ওমর, আশিক ওমর বলছেন গুড। আপনাকেও এই শুভকামনা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি শাকাওয়াত হোসেন ইপু শুভেচ্ছা জানিয়েছেন আমাদের এই আজকের এই অনুষ্ঠানকে। আমরা তারপরে বিদ্যুৎ আর্চিয়াক শুভকামনা রইল, আমরা পেয়েছি এই শুভেচ্ছা। তাপস রায় কংগ্রেচুলেশন ফর ভ্যালুয়েবল স্পেস। আচ্ছা, তারপরে ডাক্তার এটাও আমরা আবার পেয়েছি। তারপরে হলো রায়হান আলী শুভকামনা জানিয়েছেন আমাদেরকে, মানে আমরা অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। ফারজানা রশিদ সে আমাদেরকে লিখছেন খুব ভালো লাগছে। ইমো ধন্যবাদ ইমন রিপা। ইমন ইমন লাইভে আরো চাই, এমন লাইভে আরো চাই স্নিগ্ধা সরকার কে। আচ্ছা, তারপরে হিরণ সরকার লিখছেন শুভকামনা রইল। আমরা এক এক কথায় অনেক অনেক শুভকামনা পাচ্ছি। তারপরে হলো ফিরোজ ইমু, হাই দোস্ত, দোস্ত এখানে চলে এসেছে, ঠিক আছে, খুব ভালো কথা। হাসিনা আক্তার, খুব ভালো লাগছে। কাকে ভালো লাগছে? শুধু বোধহয় ম্যাডামকে ভালো লাগছে, এখানে অন্য কেউ ভালো লাগার কথা না, কারণ আমি তো। আচ্ছা, যাই হোক। সজীব শিলি, কংগ্রেচুলেশন দিদি। এরপরে সরি, আমি একটু যারা কষ্ট করে লিখছেন তাদের আমি একটু শুভকামনা জানিয়ে নেই আজকে। আশা করি সবাই আপনারা আপনাদের প্রশ্নগুলো এর ফাঁকে একটু লিখে ফেলবেন, ম্যাডাম আপনাদের উত্তর দিবেন। তারপরে সাহাদাত হোসেন রিনকো, গুড জব। গুড জব কোন জব? অবশ্যই অনুষ্ঠানের কথাই বলেছেন আশা করি। এই তারপরে হলো সুশান্ত কুমার সরকার, বেস্ট উইশেস আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে রূপা রূপা সাহা, নমস্কার দিদি। এরপরে পূজাশীলী শুভকামনা। অনেক কিছু জানতে পারছি, সত্যি আসলে আমিও আজকে অনেক কিছু জানতে পারছি, তা না হলে যে আমার এই মাথা ব্যথার যে এত কারণ এগুলো আমি আজকে বুঝতেই পারছি না। রোশন কবির, টাফিল খেলে কমে যায়, সময় লাগে, যা হোক এটা নিয়ে আমরা কথা শুনেছি। তারপরে আর লিনি সামন্ত সরকার, সো ইনফরমেটিভ। ওকে, ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন এবং যারা লাইভটা দেখছেন প্রশ্ন করুন, একটা করে প্রশ্ন করুন আর আজকের এই ভিডিওটা শেয়ার করবেন আশা করি। আমরা আজকে আসি আপনাদের সাথে। তারপরে মনিরা সুলতানা, মাঝে মধ্যে প্রচুর মাথা ব্যথা হয়, পিরিয়ডের সময় বেশি ব্যথা হয়, এর কারণ কি? আমরা এই যদি ম্যাডাম একটু এটা বলেন, তারপর আমরা অন্যদিকে যাচ্ছি প্লিজ। জি, ধন্যবাদ। আসলে মাইগ্রেনের কথা আমি এর আগেও দু একবার বলেছি। মাইগ্রেনটা দেখা যায় যে মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি কমন। ম্যাডাম মাইগ্রেনের, ম্যাডাম আমরা এই পিরিয়ডের ব্যথা বা মাইগ্রেনের ব্যথাটা একটা পূর্ণাঙ্গ ভাবে আপনার কাছে জানতে চাই। মাইগ্রেনটা কি, মাইগ্রেনটা কেন ব্যথা হয়, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জি, ধন্যবাদ। মাইগ্রেন যেটা বলেছিলাম যে প্রাইমারি হেডেকের মধ্যে, এবং এটা হচ্ছে অনেক কমন। তো নারী এবং পুরুষের মধ্যে কাদের মধ্যে সবচেয়ে বেশি মাইগ্রেন দেখা যায়? অবশ্যই এটা মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়, এবং মহিলাদের একটা নির্দিষ্ট বয়সে মাইগ্রেনটা দেখা যায়, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ যদি আমরা বলি 16 থেকে 40-এর মধ্যে। মাইগ্রেনের কারণ, যে আমার মাইগ্রেন হচ্ছে, কেন হচ্ছে আমি ঠিক জানি না, বা কি কারণে আমার মাইগ্রেন হবে, এটা যদি কেউ প্রশ্ন করে, আসলে আমি বলবো যে মাইগ্রেনের সঠিক কারণটা এখন পর্যন্ত ঠিকভাবে মানে বলা যায় না। এটা অনেকটা জেনেটিক, মানে বংশগত, এটা হতে পারে। আর ঠিক কি হয় মাইগ্রেনে আমার, মানে মস্তিষ্কের ভিতরে বা ব্রেনের মধ্যে কি হয়, আমাদের ব্রেইনের যে হচ্ছে রক্ত চলাচল, সেটা যদি কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়, মানে কিছু চ্যানেলোপ্যাথির জন্য দেখা যায় যে মাইগ্রেনটা হতে পারে। এবং এর আগেও আমি বলেছি যে মাইগ্রেনের আগে অরা হয়, মানে রুগী আবার অরা নাও থাকতে পারে। বেশিরভাগ সময় রুগী বুঝতে পারে যে আমার এখন মাথা ব্যথাটা হবে। এবং মাইগ্রেনের কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, মানে এসব ব্যাপার হবার পরে যে মাইগ্রেনের অ্যাটাকটা হয়। এই ট্রিগারিং ফ্যাক্টরের মধ্যে আমরা বলতে পারি যে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে আশেপাশের যে কিছু ব্যাপার। দেখা গেল যে অনেকক্ষণ ধরে রোদ্রে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, অথবা তার দুপুরের খাবারটা, মানে অনেকক্ষণ ধরে সে না খেয়ে আছে, খাবারটা মিলটা হচ্ছে মিস হলো। এবং হরমোনাল ফ্যাক্টর, যেটা আমাদের কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছে, যে পিরিয়ডের আগে বা পিরিয়ডের সময় কিছু হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে দেখা যায় যে মাথা ব্যথাটা খুব বেশি মানে বেড়ে যায়। এবং অতিরিক্ত দুশ্চিন্তা করলেও কিন্তু আমাদের মাইগ্রেনটা হচ্ছে বাড়ে। তো মাইগ্রেনে যে অর্ডার পরে
রোগীর মাথা ব্যথাটা তীব্র হয় এবং সেটা 4 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে। এবং মাইগ্রেনের ব্যথাটা যতটা কমন বা যতটা সাধারণ শোনাচ্ছে, আসলে অনেক সময় এতটা সাধারণ নাও থাকতে পারে। দেখা যায় যে এ সময় রোগীর যে বমি ভাব বা বমিটা হয় এবং আশেপাশের মানে তার যে অতিরিক্ত শব্দ নয়েজ তার সেটা সহ্য হয় না। মহিলারা দেখা যায় যে সে সময় চুলার কাছে গিয়ে তারা আগুনের তাপের কাছে কাজ করতে এতটা পছন্দ করে না, বা সেটা তার মাথা ব্যথাটা আরো বাড়ায়। এবং মাইগ্রেনের আসলে অনেক ধরনের ধরনও আছে, যে মনে হয় যে মাথা ব্যথায় সে চোখে কিছুই দেখছে না, রেটিনাল মাইগ্রেন, অথবা হচ্ছে হাত পা এক পাশ অবশের মতো হয়ে যাচ্ছে বা চোখ ঘুরাতে পারছে না, অপথলমোপ্লেজিক মাইগ্রেন। কিছুক্ষণ আগে যিনি ভুক্তভোগী প্রশ্ন করেছেন, সম্ভবত তার ক্যাটামেনিয়াল মাইগ্রেন, মানে এটা সম্পূর্ণভাবে আমাদের মেয়েদের পিরিয়ডের সাথে জড়িত, যে ঠিক ওই সময় হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য মাইগ্রেনের অ্যাটাকটা বা ব্যথাটা বেশি তীব্র হয়। এবং এক্ষেত্রে সচরাচর যে ওই যে টাফনিল খেলাম বা ব্যথার ওষুধ খেলাম, সেটাতে সাধারণত ওই মাইগ্রেনটা ভালো হয় না। সেক্ষেত্রে কিছুটা হরমোনাল প্রিপারেশন, এ ধরনের কিছু ওষুধ হচ্ছে দিতে হয়। এবং ব্যথার তীব্রতাটা এত থাকে যে রুগী মানে মেডিকেলের ভাষায় থ্রবিং, অথবা রুগী এসে বলবে যে আমার মাথার মধ্যে মনে হয় যে চিলিক মারছে, অথবা হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, মানে কেউ হাতুড়ি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, অথবা রুগী বলবে যে আমার মনে হচ্ছে যে আমি যদি দেয়ালে একটু মাথা ঠুকতে পারতাম, মাথাটা বাইরে মানে বাড়ি দিয়ে যদি আমি ভেঙে ফেলতে পারতাম, তাহলে বোধহয় আমার হচ্ছে মানে ভালো লাগলো। এবং চা খেলে, যেহেতু চায়ের মধ্যে ক্যাফেইন বা কিছু আছে, এবং দেখা গেল যে সে মেন্থল নিয়ে ভাপ নিচ্ছে, অথবা একটু ঘুমাতে পারলে হয়তো কিছুটা হচ্ছে এটা কমে। জি। ম্যাডাম, আমরা একটু কমেন্টস পড়ার আগে বলছিলাম যে মাথা ব্যথা করলেই সব ব্যথার সমাধানের মতো মাথা ব্যথা আমরা নাপা প্যারাসিটামল দিয়ে কমাতে চাই। আসলে এটা কতটা যৌক্তিক? ফার্মেসি থেকে ওই ওষুধ কিনে, এবং এটা কতটা মানে কোনো ক্ষতির কোনো সাইড ইফেক্ট আছে কিনা, আসলে ক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, যেটা হচ্ছে মাথা ব্যথা হলে সবাই স্বাভাবিকভাবে এখন এটা হচ্ছে একটা মানে ওভার দি কাউন্টার ড্রাগ, মানে সবার হাতে হাতেই প্যারাসিটামল আছে। তো হ্যাঁ, খাওয়া যায়, কিন্তু একটা সময় যে রোগটা কেন হচ্ছে, মানে মাথা ব্যথাটা কেন হচ্ছে, সেটার কারণ নির্ণয়টা মানে বেশি জরুরি। এক পাশে মাথা ব্যথার জন্য যদি আমি প্যারাসিটামল রাখি, আরেক পাশে টাফনিল বা এনএসাইডস পেইন কিলার যদি রাখি, এই দুইটার মধ্যে প্যারাসিটামল রিলেটিভলি সেফ, কিছুটা সেফ। কিন্তু যথেচ্ছভাবে এনএসাইডস খেলে সেটা আসলে কিডনির জন্য ঠিক আসলে কিডনি বান্ধব না। আর বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন না হলে হয় কি, রোগী যদি বিপদ চিহ্ন গুলাও যদি আমরা না জানি যে এর সাথে মানে ঠিক কি কারণে হচ্ছে, বা সাথে যদি অন্য কোনো কিছু থাকে, এবং অনেক সময় দেখা যায় যে হয়তো দুই ধরনের মাথা ব্যথা, সাইনোসাইটিস বা মাইগ্রেন টেনশন জনিত মাথা ব্যথা, দুটাই হচ্ছে ওভারল্যাপ করছে, দুটাই হয়তো একসাথে আছে। তখন আসলে একটু রোগীর নিজের কাছেও একটা মুশকিল হয়ে যায়, এবং জীবনযাত্রা, লাইফ কোয়ালিটি অফ লাইফ অবশ্যই হ্যাম্পার হয়। তো আমি সেই জন্য বলবো যে ডাক্তারের কাছে আসাটা বেটার। আচ্ছা, আমরা একজন, আমার কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হলো যে আমরা মাথা ব্যথা কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের মলম ইউজ করি, বা ব্যথানাশক, বিভিন্ন ধরনের মালিশ বা মাথায় কোনো কিছু দিয়ে আমরা চেষ্টা করি, এবং অনেক সময় আমরা বিভিন্ন ধরনের তেল ইউজ করি বিভিন্ন ব্র্যান্ডের। দেখা যায় যে মাথায় তেল দিলে একদম তিব্বত ব্যথা কদুর তেল, হ্যাঁ হ্যাঁ, নবরত্ন তেল, মানে নবরত্ন তেল, ঠিক আছে, আমি এগুলো অনেক আমি জনপ্রিয়। কোনো কোম্পানির প্রচার করতে চাচ্ছি না, ঠিক জি আছে। জি। আমি 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 এতটুকু জানছি যে তেল বা মলম বা এই যে ব্যবহারগুলো আর কতটা যৌক্তিক, আসলে কতটা এটা মানে বিষয়টা আপনি একটু যদি ব্যাখ্যা করেন। যদি আমি মানে যুক্তি তর্ক উত্থাপন করতে চাই, যেহেতু বেশিরভাগ মাথা ব্যথায় আমার হচ্ছে, আবার বলছি, মাইগ্রেন এবং টেনশন জনিত মাথা ব্যথা। তো টেনশন করলে আমাদের হয় কি, আমাদের প্রথমে ঘাড়ের পিছনের যে মাংসপেশিগুলো, মাসল গুলো, সেগুলো দেখা যায় স্পাজম হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং টেনশন হেডেকের মানে যে কারণে হয়, আসলে আমাদের মানে মস্তিষ্কে বা স্কাল্পে কিছু আম, পাতলা এক ধরনের মাংসপেশি আছে, এগুলো সংকুচিত হয়ে যায় বা কন্ট্রাক্ট করে। তো আপনি যেই কোম্পানির তেলের কথাই বলেন বা হচ্ছে মালিশের কথা বলেন, হ্যাঁ, মলমগুলোর মধ্যে তো হচ্ছে অবশ্যই কিছু পেইন কিলারের, যেই জিনিসগুলো পেইন কিলার অনেক কিছু দেওয়া থাকে। তো সেগুলো মালিশে বা ম্যাসেজে হয় কি, সেই মাংসপেশিগুলো একটু রিল্যাক্স হয়। রুগী হয়তো সাময়িক কিছু মানে সে রিলিফ পায়, তার সাময়িক কিছু অসুবিধার মানে উন্নতি হয়, কিন্তু আবার কিন্তু যেই সেই পরের দিন আবার
তার মাথা ব্যথা হলো, আবার সে হয়তো একটু রোদ্রে কাজ করলো বা টেনশন নিল, বা সারাদিন অফিসে খুব প্রেসার শেষে হচ্ছে সে বাসায় ফিরলো, তারপরে দেখা যায় যে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সেগুলো মাথা ব্যথার তেল বা মালিশে আসলে কখনোই যে 100% বা রিয়েল পিওর সেটা আসলে কখনো হয় না, এটা ভুল ধারণা। আচ্ছা, কিছু মানে রিল্যাক্স, মানে মাংসপেশি রিল্যাক্স হয় এবং কিছুটা ম্যাসেজে যতটুকু উপকার। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো ধরনের তেল বা বাম বা নেক্স বা যে ধরনের মলম বা যাই বলি না কেন, মালিশ হোক এবং না কেন। সেগুলো কিন্তু হচ্ছে স্কিনের জন্য তেল, তেল হয়তো সবকিছু, মানে তেল সবগুলো হয়তো ক্ষতি কর না, কিন্তু যেগুলো হচ্ছে মানে বাসে বা রাস্তার পাশে হকাররা হচ্ছে বিক্রি করে, সেগুলোর তো অথেন্টিসিটি নেই, এবং সেগুলো হচ্ছে আমাদের স্কিন বা চামড়ার জন্য কদিন পরে যে দেখা যায় যে মানে সেখান থেকে অন্য কোনো কিছু সেলুলার, চুলের গোড়ায় ছোট ছোট ফুসকুড়ি ইনফেকশন হচ্ছে, অন্য সাইড ইফেক্ট গুলো তখন তৈরি হয়ে যায়। আচ্ছা, তো আমরা এটা এক কথায় হাটে বাজারে গাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের মানে চটাকদার যে আমাদের যেমন আমি আমি বড় হয়েছি টাঙ্গাইলে, মির্জাপুরে বড় হয়েছি। আমি ছোটবেলা থেকে বংশী মলম এক ধরনের মলমের নাম শুনেছি, বংশী মলম। এই মলম মাথায় মাখলে কত রকমের ফিরিস্তি দিয়ে এটা বিক্রি করা হয়, আশা করি এটা আমরা জানি। তো এক কথায় প্রতারিত না হয়ে আমরা চেষ্টা করব যে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসে মাথা ব্যথার আসল এবং কারণটা সঠিক খোঁজার জন্য সমাধান, সঠিক সঠিক সময়। কারণ, সঠিক হ্যাঁ, কারণ বের করে সঠিক সমাধান আচ্ছা, আমরা নিতে আবার হবে। একটু আবার একটু প্রশ্ন, আমরা একটু অনলাইনে চলে যাই। প্রশান্ত সরকার বেস্ট উইশেস আমাদেরকে থ্যাংক ইউ উইশ দাদা। করেছে দাদা। প্রশ্ন তারপরে মনিরা সুলতানা, মনিরা সুলতানা এই প্রশ্নের উত্তর বোধহয় আমরা একটু দিয়েছি। এটা আমরা দিয়েছি। তারপরে হলো এটাও আমরা এই শুভকামনাও পেয়েছি। সুদীপ্তা সরকার, শুভকামনা রইলো, আমরা পেয়েছি। সাদ আব্দুল্লাহ আরেকটা প্রশ্ন করেছেন, আমরা সংক্ষেপে, কারণ আমাদের অনেক প্রশ্ন হাতে জমে এসেছে, অনেক শুভকামনা জেনেছে, আমরা সবগুলো একটু একটু পড়তে চাই। জি, আমি ম্যাম, প্রশ্নটা পেয়েছি। ম্যাম আমি ডিজিটাল তিনি মার্কেটিং এ কাজ করি, সকাল থেকে সন্ধ্যা ননস্টপ কম্পিউটারে ডিজিটাল কার্যক্রম করে থাকি। কাজ শেষ করে যখনই বাসায় যাই তখন অনেক মাথা ব্যথা করে। এই মাথা ব্যথা থেকে বাঁচার উপর নেই। আবার রাতে তো কিন্তু মোবাইল আসছে, ঠিক আছে, রাতে হ্যাঁ জেনেও অবশ্যই। স্ক্রিনে আমরা তাকিয়ে থাকি। এটাও এই সাথে আমি এই প্রশ্নটাও করে রাখতে চাই যে অনেকক্ষণ শুধু কম্পিউটারে না, মোবাইল স্ক্রিনেও যে আমরা তাকিয়ে থাকি, আমরা এটা স্ক্রলিং করি, এটার জন্য এই উত্তরে কি বলবেন আপনি? এটার উত্তরে আমি সেই কথাটাই বলবো যে আমাদের যে মানে টেনশন হেডেক বা মাইগ্রেন হেডেক সেটা আসলে মানে এখন তো সবাই আমরা খুব মোবাইল ফেসবুক মোটামুটি আমরা অ্যাডিক্টেড। হ্যাঁ, লাইট ফ্লিকারিং করে, শুধুমাত্র মোবাইল না, লাইট হ্যাঁ, ফ্লিকারিং করে এমন কোনো ডিভাইস যদি আমরা অনেকক্ষণ ধরে দেখি, সেটাও হুম, হচ্ছে মাথা ব্যথা, মাইগ্রেন বা টেনশন হেডেককে হচ্ছে ট্রিগার করে। হুম, হুম, লাইট ফ্লিকার হচ্ছে অনেকক্ষণ ধরে, বিশেষ করে যারা উনি ডিজিটাল মার্কেটিং এ আছে, অথবা অনেকে যারা অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করে, হয়তো ঠিক মতো নেক মুভমেন্ট হচ্ছে না, নেকের মাসেল গুলো, ঘাড়ের মাসেল গুলো একদম হচ্ছে টট হয়ে আছে, এবং হচ্ছে আহ, একটা ফ্যাটিক হয়ে যায়। আমরা আমাদের শরীরের যে হচ্ছে মানে সব মাংসপেশিগুলোর মধ্যে আপনি খেয়াল করে দেখেন যে আমরা চোখের পাতাটা হচ্ছে, চোখের মাংসপেশিগুলো আমরা সবচেয়ে বেশি নড়াই, হুম, 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 রাইট, অ্যাকচুয়ালি সেকেন্ডেও লাগে রাইট। না, তাই না? পুরো হুম, 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 শরীরের মধ্যে হাত পার মধ্যে তুলনা করেন বা শরীরের মধ্যে চোখের পাতাটাই বেশি নড়ে। তো অনেকক্ষণ ধরে যখন আমরা হচ্ছে মোবাইল অথবা কম্পিউটার অথবা টিভিতেও আমরা যদি অনেকক্ষণ ধরে এই ফ্লিকারিং অফ লাইট দেখি বা অনেকক্ষণ ধরে আমরা একটানা এইভাবে বসে থাকি, সেটাও দেখা যায় যে মাথা ব্যথাটাকে ট্রিগার করবে, যে মস্তিষ্কের যে রক্ত চলাচল ভেসেল গুলো, যে রক্তনালীগুলো, সেগুলো সংকুচিত হয়ে যায়, কনস্ট্রিক্ট হয়ে যায়, বা তখন কিছুটা ইমব্যালেন্স, যেভাবে রক্ত প্রবাহ হওয়ার কথা সেটা হয় না, কিছুটা ইমব্যালেন্স হয়। তো এটার প্রতিকার হিসেবে মাইগ্রেন থাকলে মাইগ্রেনের হচ্ছে প্রোফাইলেকটিক, যে যে কারণে হচ্ছে হবে না, সেটা করার পাশাপাশি তার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে জীবনযাত্রার মানটা ঠিক, মানে ঠিক পথে নিয়ে আসাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। যে সে হয়তো কিছুক্ষণ পর পর সে স্ক্রিন থেকে হচ্ছে সে চোখ সরাবে, বা কিছুটা সবুজ আলো থাকবে, ড্রাই আই বা শুষ্ক আই যদি, মানে শুষ্ক চোখ যদি থাকে, তাহলে সেটার হচ্ছে প্রতিকার নিবে, বা কিছুটার মানে রিল্যাক্স থাকা, আহ, এবং ঠিক সময়ে হচ্ছে খাবার, মানে পর্যাপ্ত ঘুমের সাথে সাথে মানে সঠিক সময়ে সঠিক পরিমাণের খাবার খাওয়া, এবং এই ধরনের লাইফস্টাইল, যদি হেলদি লাইফস্টাইল সে মেনটেন করে, তাহলে আম, সারা দিন শেষের যে মাথা ব্যথাটা সেটা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। চশমা, চশমা এক্ষেত্রে কি কতটা হ্যাঁ, কি করতে চশমা, পারে?
রিফ্রাক্টিভ এরর যদি কারো থাকে, কারণ আমাদের ভিশনটা বা আমাদের চোখে দেখাটা আসলে হচ্ছে বাইনোকুলার, মানে আমরা দুই চোখ দিয়ে বা একটা জিনিস দেখি। সেক্ষেত্রে যদি কোনো রিফ্রাক্টিভ এরর থাকে, যে তার সে হয়তো সে দূরের জিনিস দেখতে পাচ্ছে না, খুব চোখে স্ট্রেন দিয়ে হচ্ছে খুব দূরের জিনিসটা দেখছে, বা কাছের জিনিস তার পড়তে সমস্যা হচ্ছে, রোগী হয়তো এখনো তার নিজের সমস্যার ব্যাপারে সচেতন না, মানে হয়তো সে যে বইটা উল্টাচ্ছে সে খুব চাপ মানে করছে, তখন দেখা যায় যে অবশ্যই একটা মাথা ব্যথা করে। রিফ্রাক্টিভ এরর সেই হিসেবে তখন হচ্ছে একজন অপথলমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে সেই অনুযায়ী যদি হচ্ছে চশমা সঠিকভাবে হচ্ছে সঠিক নিয়মে ব্যবহার করে, সেক্ষেত্রে এটা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব। হ্যাঁ, ধন্যবাদ আপনার সুন্দর উত্তর এবং আজকের যে এঙ্গেজমেন্ট। আমি খুবই অভিভূত যে খুব অল্প প্রচারে অল্প সময়ে আমাদের অনুষ্ঠান ঘোষণা ছিল। ধন্যবাদ। আমরা 35 মিনিটস ক্রস করেছি। আমাদের অসংখ্য লাইভ প্রশ্ন এখনো আমার হাতে জমা রয়েছে, জানি না আমি কতটুকু শেষ করতে পারবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এই হাসপাতালের, ইনসাফ বারাকা হাসপাতালের যিনি কিডনি চিকিৎসায় 25 বছর নিরলস মানুষের নিরলস নেপথ্যের এই হাসপাতালে কাজ করে যাচ্ছেন, আমাদের হাসপাতালের স্যার। এজিএম স্যার জনাব হাফিজুর রহমান স্যার। তিনি প্রশ্ন করেছেন, আমার কিছুক্ষণ বসে থাকলে পা ঝিনঝিন করে, সমাধান আছে কি, বা এটা কি কোনো সমস্যা কিনা? স্যার অনেকক্ষণ হচ্ছে আমি সালাম দিয়ে শুরু মানে বলতে চাই, অনেকক্ষণ যদি আমরা একটানা একভাবে বসে থাকি, বিশেষ করে এটা ডাক্তারদের জন্য হচ্ছে আরো একটা যন্ত্রণার ব্যাপার। আহ, আমাদের যে হচ্ছে বসার সময় পিছনের সায়াটিক নার্ভটা একটানা অনেকক্ষণ ধরে কম্প্রেশন হতে পারে। যদি আমরা পোস্টার বা পা চেঞ্জ না করি বা একটু নড়াচড়া না করে বসি, তখন এটা সায়াটিকা হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে পা ঝিনঝিন করার সাথে সাথে হচ্ছে পাটা একটু অবশ লাগে কিনা, বা অন্য কোনো হচ্ছে সমস্যা আছে, মানে অন্য কোনো হচ্ছে নিউরোলজিক্যাল সিমটম আছে কিনা, সেটা হচ্ছে একটু দেখতে হবে। এবং আমি বলবো যে একটানা না বসে একটু ফ্রিকুয়েন্টলি পাটা একটু পরিবর্তন করতে হবে, বা বসা বা পোস্টারটা চেঞ্জ করতে হবে, যাতে একটু সায়াটিক নার্ভের উপর কম্প্রেশনটা না পড়ে, বা এর সাথে কোমর ব্যথা আছে কিনা আসলে এগুলো জানাটা জরুরি। তো স্যারকে বলবো যে স্যার অবশ্যই স্যার চেম্বারে অবশ্যই পরামর্শ নেবেন, এবং আরো কোনো বিষয় আছে কিনা স্যার আমাদের সাথেই থাকবেন। জি, স্যারকে প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানিয়েছিলেন রওনকা আরা ধন্যবাদ। আমির রুলি। হ্যাঁ, বেস্ট ডিয়ার। তারপরে শামিমা আবেদিন, চিনি, তোমাকে অনেক ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরো অনেক পেয়েছিলাম। রোবাইত পিলু, শুভকামনা স্নিগ্ধা, অনেক শুভকামনা জানিয়েছেন। এরপর আরেকজন প্রিয় মানুষ, হাসপাতালের আমাদের আরেকজন নেপথ্যের মানুষ, ইনসাফ বারাকা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্টের উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব আব্দুল কুদ্দুস ভাই। কুদ্দুস সাহেব প্রশ্ন করেছেন, আমার বোনের অনেক দিন থেকে মাথা ব্যথা করে, ডক্টর সিটি স্ক্যান করিয়েছে, রিপোর্ট ভালো আছে, কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না, এখন কি করণীয়? আমরা যেগুলো হচ্ছে মাথা ব্যথার ডেঞ্জার সাইন বলেছি বা বিপজ্জনক কিছু চিহ্ন বলেছি, সেগুলো যদি না থাকে তাহলে আমি বলবো যে এতটা ভয় পাবার কারণ নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই মাথা ব্যথাটা অনেক দিনের মানে দীর্ঘমেয়াদী যেই মাথা ব্যথা, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে তেমন সেটা নিয়ে বিচলিত হবার কিছু নেই। আর এর সাথে যেহেতু তিনি সিটি স্ক্যানও করিয়েছেন এবং সেটা ভালো আছে, তার মানে মাথার ভিতরে তেমন কোনো বড় ধরনের আশা করি সমস্যা নেই। হয়তো মাইগ্রেনের জন্য উনি চিকিৎসা পাচ্ছেন কিনা আমি জানি না। মাইগ্রেনের চিকিৎসাও আসলে দুই ভাবে হয়, এক হচ্ছে আমার যখন অনেক বেশি মাথা ব্যথা করছে তখন আমি পেইনটা কমানোর জন্য একরকম হচ্ছে খাবো, এবং সামনে যেন আর হচ্ছে মাথা ব্যথাটা না করে সেটার জন্য কিছু ওষুধ খাবো, এবং এটা একটু লম্বা সময় মাসখানেক ধরে খেতে হয়, এবং সেই সাথে কিছু মানে নিয়ম কানুন মেনে চলতে হয়। যেটা আমি বলেছি যে কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে, ঠিক কি কারণে কি কি ট্রিগার হলে তার মাথা ব্যথাটা বাড়ছে, সেই ব্যাপারগুলো হচ্ছে ওনার আইডেন্টিফাই করা উচিত। তাহলে হচ্ছে বেশি রোদ না এড়ানোর জন্য আমরা একটা সানগ্লাস, খুব সিম্পল, আমরা একটা সানগ্লাস ব্যবহার করতে পারি, বা একটানা চুলার পাশে না বসে বারবার হচ্ছে একটু চেঞ্জ করে, বা হয়তো রান্নার জোগাড় আমি আমার মা বোনদেরকে বলছি যে হয়তো রান্নার প্রিপারেশনটা কাটাকাটির কাজটা আমি আগে করে রাখলাম, বা এখন তো ইন্ডাকশন চুলা বা ইলেকট্রিক চুলা অনেক ধরনের কিছু পাওয়া যায়, সেগুলো হচ্ছে ব্যবহার করলাম। এবং মেয়েদের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আমি বলবো জন্ম নিয়ন্ত্রণকারী পিল, মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল মাইগ্রেনের সময় যদি খাওয়া হয় সেটা হচ্ছে ক্ষতিকারক, এবং এটা আমি আজকে সবাইকে জানাতে চাই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলে হচ্ছে রক্তের যে ঘনত্ব সেটা বেড়ে যায়।
তো এতে এমনিতেই আমাদের যখন মেনোপজ হয় তখন মহিলাদের মেনোপজের পরে স্ট্রোকের ঝুঁকি সেটা বাড়িয়ে দেয়। এখন কোনো মহিলার যদি মাইগ্রেনের ব্যথা থাকে, অনেকদিন ধরে সে মাইগ্রেনে ভুগছে এবং সেই সাথে সে দেখা যাচ্ছে যে 10 বছর, 12 বছর, 15 বছর ধরে সে হচ্ছে পিল খেয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায়। আমি বলবো যে এটা বইয়ের হিসাব মতে 40 গুণ সেটাকে বাড়িয়ে দেয়, মানে 40 গুণ বেশি বেড়ে যায়। তো মাথা ব্যথা আছে এমন মহিলাদের অবশ্যই পিলটা বন্ধ করতে হবে বা অন্য কোনো পদ্ধতিতে যেতে হবে। আশা করি আমাদের আব্দুল কুদ্দুস সাহেবের বোন এটার ব্যাপার প্রতিকার পাবেন। জি, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির আহমেদ, ধন্যবাদ ম্যাডাম ভালো তথ্য দেওয়ার জন্য। তারপরে এমডি সুয়েল আলহামদুলিল্লাহ শুভকামনা জানিয়েছেন। অরূপা তাবাসসুম অনেক ইনফরমেটিভ, কিপ গোয়িং। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ইফাত রিজওয়ান বেস্ট উইশের শুভকামনা জানিয়েছেন। তারপরে হলো জাহান লিমা শুভকামনা ধন্যবাদ আপু। নিরন্তর শুভকামনা জানিয়েছেন। সেলিম হোসেন, এমডি সেলিম হোসেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো প্রোগ্রাম। ওকে, ধন্যবাদ সেলিম। ফাহিমা কিবরিয়া বেস্ট উইশেস ডিয়ার আমাদেরকে ধন্যবাদ। জানিয়ে দিয়েছেন। আর আমরা আব্দুল্লাহ আল নোমান শুরুতে যুক্ত হয়েছিলেন, প্রশ্ন করেছেন আমার লিপিড প্রোফাইল এর টিজি 1542। আমার প্রশ্ন হলো টিজি বেশি হওয়ার কারণে স্ট্রোকের ঝুঁকি আছে কিনা, আর কি কি সমস্যা হতে পারে টিজি বেশি হওয়ার কারণে, এ বিষয়ে একটু জানাবেন। টিজির পরিমাণটা আমি হচ্ছে ওনার অনেক বেশি দেখতে পাচ্ছি, আসলে খুব রেস। এখন ট্রাই স্যার, এই যে মানে লিপিডটা বা এই চর্বিটা আসলে রক্তের জন্য একটা ক্ষতিকারক চর্বি। আমাদের রক্তে কিন্তু খারাপ চর্বিও থাকে, আবার ভালো ধরনের চর্বিও থাকে। এই টিজি বেশি হওয়ার কারণে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, মানে আমি বলবো যে রক্তনালীটা তো একটা পাইপের মতো, সেখানে দেখা যায় যে এই চর্বিটা জমে যায়, জমে গিয়ে আস্তে আস্তে সেখানে একটা প্ল্যাক তৈরি করে। এতে হয় কি, রক্তনালীর মধ্যে রক্ত চলাচলটা মানে ব্যাহত হয়ে যায় বা চিকন হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি চিকিৎসার মাধ্যমে বা ওষুধের মাধ্যমে হচ্ছে টিজির লেভেল বা এই চর্বির পরিমাণ না কমানো যায়, সেক্ষেত্রে লং রানে অবশ্যই একটা স্ট্রোকের ঝুঁকি থাকে। আমি আশা করব রুগী হচ্ছে তার টিজিটা তার কাঙ্ক্ষিত মাত্রার মধ্যে নিয়ে আসবে, এবং এক্ষেত্রে লিপিড লোয়ারিং যে ওষুধের পাশাপাশি লাইফস্টাইল, আবার হচ্ছে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এগুলো হচ্ছে জরুরি, এবং চর্বিযুক্ত খাবারগুলো একটু এড়িয়ে চলা। আমার মনে হয় যে তাহলে তার জন্য শুভকামনা রইলো যে টিজিটা একদম কন্ট্রোলে চলে আসবে এবং স্ট্রোকের ঝুঁকিও থাকবে না। নোমান স্যার আমাদের লাইভ দেখুন, সাথেই থাকুন, ভিডিওটা শেয়ার করুন, আর সেবারে ম্যাডামের সাথে অবশ্যই পরামর্শ নেবেন, এই কথা বলছি। আর ত্রিনা সাহা শুভেচ্ছা জানিয়েছেন। হাফিজুর রহমান স্যার আরেকটা প্রশ্ন করেছেন, খুব ছোট করে ম্যাডামকে উত্তর দিতে বলবো। অনেক সময় ঘুমের মধ্যে মাথা ব্যথা করে, কি করেন ঘুমের মধ্যে মাথা ব্যথা, এটা স্যার বুঝে কিভাবে ঘুমের আমি বুঝতে মধ্যে ঘুমের এটা? মধ্যে যদি মাথা ব্যথাটা করে, তার মানে তার হচ্ছে কিছু হয়তো স্লিপ ডিস্টারবেন্স আছে, মানে তার ঠিক ঘুমটা আহ মানে আমাদের ঘুমের সমস্যাগুলো আমরা নিউরোলজিস্টরা আমরা অনেক ভাবে আর কি দেখি, যে প্রথম দিকে ঘুমাতে সমস্যা হওয়া এক হতে পারে, আবার হতে পারে যে ঘুম এসে গিয়েছে কিন্তু আমার মানে মনের যে রুগী বলে যে আমার ঘুমে ঠিক শান্তি পাইনি, তখন আমার মাথাটা ভার লাগে। বেশিরভাগ মাথা ব্যথাই কিন্তু হচ্ছে একটু ঘুমালে অথবা রেস্ট নিলে ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু আচ্ছা ঘুমে মাথা ব্যথার জন্য যদি রুগী ঘুমাতেও না পারে, সেটা যদি ঘুমের সমস্যা করে এবং ঘুমালেও যদি মাথা ব্যথা উন্নতি না হয় এবং সেটার জন্য যদি হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স হয়, তাহলে আমি স্যারকে বলবো যে হচ্ছে একটা সিটি স্ক্যান বা এমআরআই যেটাই হোক সেটা করাটা জরুরি, অথবা স্লিপ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, আমরা স্যারকে বলবো যে অবশ্যই এটার ব্যবস্থা নেবেন, কারণ স্যারকে আমরা মাথা ব্যথা মুক্ত অবস্থায় আমাদের পাশে পেতে চাই। ওকে, জি জি। ত্রিনা সাহা এরকম একটা প্রোগ্রাম সত্যি অনেক উপকারী, অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকিস, অনেক শুভকামনা তোর জন্য। কাছের মানুষের সুন্দর কমেন্টস, ভালো লাগলো। হ্যাপি কামরুন্নাসা শুভকামনা। হ্যাপি কামরুন্নাসা, আপনি হ্যাপি থাকুন, শুভকামনা রইল। জি, ওকে। এরপরে সেলিম হোসেন, বিশাল বড় প্রশ্ন, আমাকেও দেখতে পাচ্ছি না স্ক্রিন জুড়ে। আসসালামু আলাইকুম ম্যাম, আমার বউ মানে ওয়াইফ দীর্ঘদিন ধরে মাথা ব্যথা করছে, আমি ইতিমধ্যে আমি প্রশ্নটা পেয়েছি। ইএনটি, হ্যাঁ, ইএনটি অপথলমোলজিস্ট এর ডক্টরের সাথে কনসাল্ট করেছি, কিন্তু মাথা ব্যথা ভালো হচ্ছে না। ইএনটি স্পেশালিস্ট বলছেন মাইগ্রেনের সমস্যা, তবে ঔষধ খাওয়ার পরে হলে ভালো হচ্ছে না, এখন কি করণীয় ম্যাম, সংক্ষেপে যদি একটু বল।
সেলিম সাহেব উনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়েছেন, তার মানে এখানে কোনো সাইনোসাইটিস বা সেকেন্ডারি কোনো কারণ নেই। এবং চক্ষু বিশেষজ্ঞকে দেখেছেন, আশা করি তার কোনো রিফ্রাক্টিভ এরর নেই। এবং ইএনটি স্পেশালিস্ট অনুযায়ী যদি এটা মাইগ্রেন হয়, উনি প্রোফাইলেকটিক মানে মাথা ব্যথা বন্ধ হওয়ার জন্য কোনো কিছু পেয়েছেন কিনা, এবং সেই সাথে ট্রিগারিং ফ্যাক্টর যেগুলাতে মাথা ব্যথা হচ্ছে সেটা বন্ধ করেছে কিনা, এবং সিটি স্ক্যান করেছে কিনা, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। ধন্যবাদ অবশ্যই সেলিম। আমরা ধন্যবাদ সেলিম সাহেবকে। নুসরাত মেহজাবিন, লাভ ফর আইএমসি ম্যাম। থ্যাংক ইউ, নুসরাত, থ্যাংক ইউ। ওকে, নুসরাত ম্যাডামকে শুভকামনা। নুসরাত ম্যাডাম, স্যারের মনোযোগ দিয়ে শোনো, কাকে জানি শুনতে বলছে আজকের, এবং লাইভটাই প্রথম দেখলাম কাউকে ডেডিকেট করছে। আমি মানে আজকের এই অনুষ্ঠান প্রথম পেলাম যে লাইভ ডেডিকেট করছে শাহরিয়ার রাসেলকে। মনোযোগ দিয়ে শোনো, দ্যাট মিনস শি ইজ কেয়ারিং। কেয়ারিং। আশা করি আমাকেও যারা বা আমাদের যারা যাকে কেয়ারিং করি এই মাথা ব্যথা কারণ হয় হয় আমরা তাদেরকে এটা শোনাতে এই লাইভটা শেয়ার করে দিতে পারি আর কি। ওকে, আমরা নেক্সট আমরা যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাহবুবুর রহমান রুবি লিখছেন, অনেক সময় ঘুম ভাঙে মাথা ব্যথা নিয়ে, করণীয় কি? হাই ব্লাড প্রেশারের কি মাথা ব্যথা হয়? ম্যাডাম, এটা একটা কমন ব্যথা, ঘুম থেকে উঠলে কি মাথা ব্যথা, কি করবো এরকম একটা হয়, যেমনটা লিখছেন। ঘুম থেকে ওঠার পরে যদি হচ্ছে মাথা ব্যথা হয়, তাহলে এটা অবশ্যই হচ্ছে জরুরিভাবে ইভালুয়েট করা উচিত। এবং সেই সাথে স্লিপ কোয়ালিটিটা, মানে আমার ঘুমটা কেমন হয়েছে, আমার কি ডিসরাপ্টেড স্লিপ হয়েছিল কিনা, মানে আমি ঘুমের মধ্যে উঠে আমি 3 বার হচ্ছে 10 বার মোবাইল চেক করেছি, মেসেজ চেক করেছি, এটা হবে না। হ্যাঁ, হাই ব্লাড প্রেসারে অবশ্যই মাথা ব্যথা হয়। এটা হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেসারের একটা খুব কমন সিমটম। ইউজুয়ালি এই ব্যথাটা মাথার পিছন থেকে শুরু হয়। সেক্ষেত্রে হচ্ছে সঠিক নিয়মে, মানে সঠিকভাবে, যেভাবে আমরা বলি যে রুগী একটু রেস্ট নিয়ে সে একদম কাম এন্ড কোয়াইট ভাবে বসবে, তারপরে তার হচ্ছে ব্লাড প্রেশারটা চেক করা একটু জরুরি। এবং আমি রুগীকে অবশ্যই বলবো যে তার এই মাথা ব্যথার ব্যাপারটা সে হচ্ছে একটু ইভালুয়েট করুক। অবশ্যই। এরপরে শাহরিয়ার রাসেল, লাইভ অনেক ভালো লাগছে ডিয়ার ম্যাডাম, বেস্ট উইশেস। শাহরিয়ার রাসেল লাইভ থ্যাংক ইউ, দেখছেন, নো টেনশন, থ্যাংক ইউ। অসুবিধা নেই, আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি হলো এমডি আকরাম হোসেন, গুড ইনফরমেশন। ওকে, থ্যাংক ইউ। তারপরে এরপরে আমরা কাবুল ইসলাম, আমার পা খুব ব্যথা করে, আমরা মাথা থেকে পায়ে চলে গেছি। এর সাথে এই মাথা ব্যথার কারণে পায়ের ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা ম্যাডাম? না, তেমনি পায়ের ব্যথার জন্য হচ্ছে তার কোনো সাথে কোমর ব্যথাও আছে কিনা, বা হচ্ছে সেটা নার্ভের ব্যথা কিনা, অথবা আমাদের ভাস্কুলার সার্জন সামিম রেজা স্যার আছেন, যে একটু হাঁটলে ব্যথা হয় কিনা, সেগুলো আমার বোধ হয় সেগুলো দেখা যেতে পারে। ওকে, মানে কাজে এরপরে করলে ব্যথা হয় না, রেস্টেও ব্যথা হয়, এরকম অনেক কিছু ডাক্তার মানে ইভালুয়েশন জরুরি। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা, সঞ্জয় সরকার লিখছেন, আবার ছোট কন্যার বয়স 8 বছর, সিএমসি চেন্নাই টেস্টে ভিটামিন ডি মাত্র 15, পিঠে ব্যথা, এক্ষেত্রে কি করণীয় দিদি? ভিটামিন ডি এর মাত্রা তার বয়স অনুযায়ী, যেহেতু তার বয়স মাত্র 8 বছর, সে গ্রোয়িং এজে আছে, আমি বলবো তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। এবং সেই সাথে তিনি ভিটামিন ডি মানে বাচ্চাটা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন পাচ্ছে কিনা, এবং এতে হয় কি বোনের মানে আমাদের হাড্ডির যে ঘনত্ব সেটা অনেকটা কমে যায়, সেই জন্য হচ্ছে ব্যথা হতে পারে। অথবা অন্য কোনো মেকানিক্যাল কারণও থাকতে পারে। সেটা আসলে পিঠের এক্সরে বা অন্যান্য কিছু হচ্ছে সে ঠিক মতো দেখেছে কিনা এটা দেখতে হবে, এবং সে ভিটামিন ডি সাপ্লিমেন্ট পাচ্ছে কিনা। কারণ কোভিড এর পরে আমরা অনেক সময় হচ্ছে মানে আমরা অনেক দিন আসলে ঘরে বন্দি ছিলাম, এবং দেখা যায় যে বাংলাদেশে অনেকে একটু আমরা পর্দা করি, রিলিজিয়ান পারপাসে হোক, অথবা আমরা যে আসলে কসমেটিক্স গুলো হচ্ছে লোশন ক্রিম যাই ইউজ করি সব আসলে হচ্ছে আল্ট্রাভায়োলেট মানে রে প্রোটেক্টেড, এসপিএফ মানে সান প্রোটেক্টেড, ফ্যাক্টর প্রোটেক্টেড। তো আমাদের ওই সকালের রোদটা শরীরের মানে লাগানো হয় না, আমি বলছি আসলে আমার নিজেরও হয়তো হয় না। সেক্ষেত্রে ভিটামিন ডিটা মানে হচ্ছে একটু কম থাকে। যেহেতু মানে সে গ্রোয়িং এজে একটা বাড়ন্ত বাচ্চা, তার জন্য আসলে মাত্র 15 থাকা অবশ্যই কম। আমি আশা করি যে সে হয়তো তার ভিটামিন ডি লেভেলটা কারেকশন করবে, এবং তারপরও ব্যথাটা আছে কিনা সেটা আমরা একটু জানবো। ম্যাডাম, আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম অনেকদিন আগে, আমরা টেলিভিশনে দেখেছি বা বিলবোর্ডে দেখেছি, সর্বশেষ কবে বৃষ্টিতে ভিজেছেন। তো আমরা আমাদের এই বর্তমানে নাগরিক জীবনে সর্বশেষ কবে রোদ দেখেছেন, বিষয়টা এরকম হয়ে সেটা গেছে সেটা হতে যে পারে। যে আমাদের গায়ে সত্যি আমাদের ভিটামিন ডি বা আমরা রোদ্রে যাই না,
কিন্তু রোদে গেলে ভিটামিন আমরা অবশ্যই পাই। এটা আমরা আসলে এখন সামনের দিনের জন্য খুব অ্যালার্মিং আসলে। আমি মানে আপনি যেটা বলছেন যে মহিলারা অস্টিওপোরোসিস, শুধু মহিলারা না, পুরুষরাও হ্যাঁ, হ্যাঁ, মানে সমানভাবে হচ্ছে দেখা যাবে যে এই ঝুঁকিতে থাকবে। থাকবে। আচ্ছা, আমরা এমডি সোরাব আকন্দ প্রশ্ন করেছেন, ঘুমের ওষুধ কি কি প্রতিনিয়ত খাওয়া যায়? আহ, জি। না, ঘুমের ওষুধ প্রতিনিয়ত খাওয়া ঠিক না। তাহলে একটা সময় ডিপেন্ডেন্সি বলি, হ্যাঁ, মাদক বা মাদক দ্রব্য প্রতি যেমন একটা ব্রেনের আমাদের কিছু নিউরো ট্রান্সমিটার রেগুলেশন হয়ে যেমন একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, তো ঘুমের ওষুধ খেলেও একটা সময় আপনার ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, এবং যেটা কিনা শরীরের জন্য মোটেও হচ্ছে ভালো কিছু না। সে মানে আমার মনে হয় যে খুব ঘুম মানে সমস্যা হলে তখন ঘুমের ওষুধ খাওয়া যেতে পারে, কিন্তু সেই সাথে যে ঘুমের কেন সমস্যা হচ্ছে, সন্ধ্যার পরে চা কফি গুলো অ্যাভয়েড করা বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ মানে করা, রাতের খাবারটা হচ্ছে অনেক আগে শেষ করে দেওয়া, ঘুমানোর আগে হয়তো 1 কাপ গরম হালকা কুসুম গরম দুধ খেলাম, সেই কারণগুলো দিকে বেশি মনোযোগ দেওয়া, এবং তারপরে যদি হচ্ছে প্রতিকার না হয়, ঘুমের সমস্যা হয়, সেক্ষেত্রে একজন ডাক্তারকে, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো, সেটাই বোধহয় ভালো হবে। রাইট। সুমনা ইয়াসমিন কমেন্টস করেছে, আমাদের মিষ্টি ডাক্তার আপার জন্য নিরন্তর ভালোবাসা এবং শুভকামনা রইল। আপনি একটু ধন্যবাদ। শুভকামনা জানাতে পারেন। আপনাকে অনেক বড় একটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এসকে সাব্বির প্রশ্ন, আমার মাইগ্রেনের ব্যথা শীতকালে বেশি হয়। ম্যাডাম, এই প্রশ্ন নিয়ে আমার কাছে একটা প্রশ্ন ছিল, আমি যদি একটু বলি যে সামনে শীতকাল আসছে, তো জি। শীতের সিজনে মাথা ব্যথা নিয়ে কিছু বলা অবশ্যই প্রয়োজন। শীতকাল অলরেডি আমার গ্রামে আমি দেখছি, আমার অলরেডি বাড়িতে অলরেডি শীতের কাঁথা কম্বল চলে এসেছে এবং অনেকেই শীতের মধ্যে ঢুকে গেছে। তো এই শীতে মাথা ব্যথা নিয়ে আপনি যদি একটু যুক্ত করেন, অলরেডি একটা প্রশ্ন এসেছেন, আমার মাইগ্রেনে ব্যথা শীতকালে বেশি হয়, এই শীতকালীন হ্যাঁ, মাথা ব্যথা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। প্রশ্নকর্তার জন্য যেটা আসলে মাইগ্রেনের ট্রিগারিং ফ্যাক্টর একটা কোল্ড এনভায়রনমেন্ট, অতিরিক্ত এমনকি অতিরিক্ত যখন হচ্ছে শীতকালে দেখা যায় যে রুগী এসে বলবে যে আমি যখন নামাজ পড়তে উঠি, তখন যখন আমি অজু করার জন্য মুখে ঠান্ডা পানির ঝাপটাটা দিই, তখন থেকেই আসলে আমার মাথা ব্যথাটা আমার শুরু হয়ে যায়। তো কোল্ড এনভায়রনমেন্ট, কোল্ড ওয়াটার, ঠান্ডা, এটা অবশ্যই মাইগ্রেনের একটা ট্রিগারিং ফ্যাক্টর। আর শীতকালের জন্য অনেক নিউরোলজিক্যাল সমস্যা আসলে শীতকালে বেশি বেড়ে যায়। যদি কারো সাইনোসাইটিস থাকে বা ঠান্ডার প্রবলেম থাকে, কোল্ড, রাইনাইটিস, এগুলো অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো, ওগুলোও দেখা যায় যে আসলে শীতকালেই হচ্ছে বেশি বাড়ে। এবং শীতকালে বা অতিরিক্ত ঠান্ডায় আমাদের মানে রক্তনালীগুলো, বিশেষ করে মস্তিষ্ক, একটু স্কাল্পে অনেক উপরে একটু সুপারফিশিয়াল থাকে, তো এগুলো একটু সংকুচিত হয়ে যায়। আর শীতকালের জন্য আরেকটা যেটা আমি হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে শীত আসছে, আমরা অবশ্যই গ্রামে বা শহরে যেভাবে হোক আমরা খেজুরের রস সবাই খুব খাবো। তো খেজুরের রস আসলে কাঁচা অবস্থায় এটা শুধু মানে নিপা এনকেফালাইটিস এর সাথে সাথে ভাইরাল এনকেফালাইটিস, এবং শুধু খেজুরের রস না, দেখা যায় যে মানে গ্রামে বাচ্চারা করে কি, ওই যে বড়ই গাছ, বা আমরা ছোটবেলা করতাম বড়ই গাছ বা জলপাই গাছে যেটা বাদুর খেয়ে ফলটা ফেলে গেল, মানে নিচে যেটা পড়ে থাকে সেই ফলটা সাধারণত খায়, তারপর থেকে বাচ্চার অনেক বেশি মাথা ব্যথা, জ্বর, মানে তারা এনকেফালাইটিস এর রুগীগুলো শীতকালে হচ্ছে মানে বেশি পাওয়া যায়। তো এই ব্যাপারেও আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। ওকে, ধন্যবাদ সাব্বিরকে। নুসরাত মহিমিনা, বেস্ট বেস্ট আপু। আপুর আজকে যত আমি জানি না, আজকে আমার আমার পক্ষের লাইভে কেউ নাই, মানে আমাকে কেউ আজকে বোধহয় চিনে না, মানে আমি বুঝতেছি না এই প্ল্যাটফর্মে আজকে আমি এই 2 বছর বেশি হলো আমি এই ইনসাবার্গ হাসপাতাল 41টা পর্ব করছি, আজকে আমার পক্ষে কোনো শুভকামনাও পাচ্ছি না, কোনো উইশ পাচ্ছি না। সব ডাক্তার আপুর জন্য বেস্ট উইশ আপু। আমি এগুলো পড়তে পড়তে শেষ, না, তারপরেও পড়তে হবে। আমি 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 অবশ্যই অনার্ড আর কি, কারণ এত এত আমরা সুন্দর একজন আমাদের গেস্ট। উপস্থাপক দুলাল সাহেবকে বা দুলাল ভাইকে আমরা হচ্ছে একটু শুভকামনা জানাই, উনি অনেক ভালো আচ্ছা, সুন্দর এবং উপস্থাপনা করছে, কেউ চিনুক আর না চিনুক, আমি অনেক আগে থেকে চিনি, এবং আপনার জন্য শুভকামনা। আপনি আপনাকে চিনি, অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। আপনি চিনি, এটা আমরাও জানি যে আপনি চিনি, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এক্ষেত্রেও নামের একটা ব্র্যান্ডিং করলেন ম্যাডাম। যাই হোক, আমরা একটু আপনাদেরকে রিলিফ করার জন্য এই কথাগুলো বলছি। মাহমুদা জি। মোহাম্মদ শামসুদ্দিন, কিছুদিন পর পর আম্মুর পায়ে প্রচন্ড ভাবে কামড়ায়, কেন হতে পারে? এই
মাথা ব্যথা, আবার পায়ে কামড়ানোর ব্যাপারটা চলে আসছে। অনেকে দেখি রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাখে আর কি, জি অনেকে জি দেখে ওড়না দিয়ে রশি দিয়ে বাড়িতে মানে যা পাই তাই দিয়ে বেঁধে ব্যথা কমানোর চেষ্টা করে। প্লিজ ম্যাডাম। লেগ ক্র্যাম্পিং আসলে কমন প্রবলেম। মানে এটা একটা বয়স, মধ্য বয়সের পরে নারী পুরুষ সবাইকে মানে মোটামুটি হচ্ছে কাবু করতে পারে। বা অনেক সময় এই লেগ ক্র্যাম্পিং এর জন্য হচ্ছে ঘুম ভেঙে যায়। তো এক্ষেত্রে ভিটামিন ডি বা অস্টিওপোরোসিস বা অন্য কোনো কিছু ডেফিসিয়েন্সি আছে কিনা, সেই সাথে আয়রন ডেফিসিয়েন্সি, এগুলো আসলে একটু ইভালুয়েট করতে হয়। এবং টাইট করে বাঁধার চেয়ে আমার মনে হয় এতে আরো ব্লাড সার্কুলেশন হচ্ছে নষ্ট হয়। কিছুটা ম্যাসেজ বা রিল্যাক্স করলে কিছুটা হচ্ছে মানে আরাম বা হচ্ছে পাওয়া যেতে পারে। আর যদি খুব বেশি ক্রাম্পিং হয় সেক্ষেত্রে মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ বা সাথে যদি আয়রন ডেফিসিয়েন্সি যদি থাকে সেগুলো কারেকশন করতে হয়। আচ্ছা, এরপরে আমরা একটা প্রশ্ন নেব। আহ, আস আশরাফুন নাহার জুমা প্রশ্ন করেছেন, আমার ছোট ছেলের বয়স 9 বছর, ওর মাঝে মাঝে বলে মাথা ব্যথা করে, কি করব? এই সাথে আপনি যদি ম্যাডাম একটু বলেন শিশুদের মাথা ব্যথা করার কমন কারণ এবং করণীয়, এই প্রশ্নের সাথে আমি একটু নিতে চাচ্ছি। আচ্ছা, শিশুদের মাথা ব্যথা, শিশু এবং আসলে গর্ভবতী মহিলা, তাদের মাথা ব্যথার প্যাটার্ন বা ধরনটা আসলে একটু আলাদা। এটা আমাদের মানে আমাদের অন্যান্য সবার মতো না, কারণ তাদের কারণগুলো একটু ভিন্ন হতে পারে। বাচ্চার যেহেতু 9 বছর বয়স, তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে হচ্ছে সে হচ্ছে অনেক বেশি স্ক্রিন ইউজ করছে কিনা, চোখের মানে কোনো রিফ্র্যাক্টিভ এরর, চোখের দৃষ্টি কোনো হচ্ছে সমস্যা আছে কিনা, এবং যদি হচ্ছে তার কিছু হরমোনাল যেমন থাইরয়েড ফাংশন টেস্ট এগুলো ঠিক আছে কিনা সেটা হচ্ছে দেখা যেতে পারে। এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা করে দেখবে যে তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট, মানে তার অন্যান্য কোনো হচ্ছে সমস্যা, নিউরোলজিক্যাল সমস্যার জন্য কোনো কিছু পরীক্ষা করে পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। এবং প্যারাসিটামলে সেটা কমছে কিনা সেটা দেখা যেতে পারে। কিন্তু হচ্ছে বাচ্চা এবং সেই সাথে গর্ভবতী মহিলা তারা যেন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসে, কারণ তারা হচ্ছে তাদের জন্য আসলে সব ধরনের ওষুধ মানে সেফ না। বাচ্চাদের তো আর সবার মতো সব ধরনের ওষুধ দেওয়া যায় না, সেটা একটু দেখে নেওয়া ভালো। জি, ধন্যবাদ আমাদের এই সুন্দর প্রশ্নটা সুন্দরভাবে খুব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, কিন্তু এখনো হাতে অনেক প্রশ্ন। আমরা খুব সংক্ষেপে আমরা চেষ্টা করব যে জি। আজকের এই আমরা উত্তরগুলো দেওয়ার জন্য। তারপর কাউকে বঞ্চিত করব না, ছোট করে হলেও আমরা ছোট ছোট করে হলেও আমরা নিব। আহ, পরিণীতা সরকার বেস্ট উইশ জানিয়েছে, ওকে। হিরো মিয়া জামালপুরের সরিষাবাড়ি জামালপুর থেকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল। আমরা শুভকামনা গ্রহণ করলাম। নাসিমা আক্তার শুভকামনা, ছোট্ট স্নিগ্ধা এখন ডাক্তার। তার মানে আপনাকে অনেক ধন্যবাদ। ছোট সময় আপনাকে দেখছে, এখন বড় সময়ে সে ডাক্তার দেখছে আর কি। যাই হোক, বুঝতে পারছি। উম্মে হাবিবা রুমা, হ্যালো চিনি, অনেক অপেক্ষায় ছিলাম লাইভের, ইংল্যান্ডের সাথে টাইম মিলে না, তাই অনেকটাই টাইম মিস করে ফেলেছি, অনেক সুন্দর লাগছে, তোকে অনেক ভালোবাসা রইল। মানে আমাদের এই লাইভ এটা রেকর্ডেড রুমার থাকবে, জন্য আপনারা শুভকামনা। হ্যাঁ শুভকামনা জানান। আর এই লাইভ তো অবশ্যই রেকর্ডেড থাকবে, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু শুভকামনা জানাবেন। ওকে, এরপরে তামান্না জাহান আপু, কেমন আছেন? সুন্দর লাগছে, শুভকামনা আপু। ওকে, গুড, আমরা শুভকামনা শুনলাম, শুভকামনা পাচ্ছি। তাশফিক মুহতাসিন, কারণে অকারণে হুট করে মেজাজ মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়, পরে সবার সাথে অ্যাগ্রেসিভ হয়ে যায়, তারপর শুরু হয় মাইগ্রেন, এর থেকে পরিত্রাণের উপায় কি? মানে এটা মনে হয় এটা আমাদের সবারই কারণে সবার খুব অকারণে এই কম অকারণে মেজাজ খারাপ কমন হয়ে একটা। যায়। আমি তাসফিক এটা এই সমস্যাটা আমারও আছে, আমি মনে করি অনেক দর্শকের আছে, একটু কাইন্ডলি জানাবেন ম্যাডাম প্লিজ। আচ্ছা, এঙ্গার বা টেম্পার লুজ হয়ে যাওয়া বা হচ্ছে হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে ফেলা বা হঠাৎ করে খুব অ্যাংরি হয়ে যাওয়া, এটা আসলে মাইগ্রেন আসলে যেখান থেকে মাথা ব্যথাটা শুরু হবে, ব্রেইনের ঠিক কোন লোব বা ব্রেইনের কোন জায়গা থেকে এই অরাটা শুরু হচ্ছে সেটার উপরে অনেক সময় নির্ভর করে। যেমন আমাদের মস্তিষ্কের টেম্পোরাল লোব নামে ঠিক এখানে একটা জায়গা আছে, যেটা কিনা আমাদের বিহেভিয়ার বা হচ্ছে আমাদের এই যে রাগ, এঙ্গার, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো যদি সেখান থেকে আমাদের ব্যথাটা শুরু হয় বা মানে সেখান থেকে সমস্যাটা শুরু হয়, তখন হঠাৎ করে পেশেন্ট দেখা যায় যে এরকম বলে যে খুব হুট করে রেগে যায়, তারপরে আমার এরকম মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো মাইগ্রেনের জন্য আমি বলবো যে তিনি একজন হচ্ছে নিউরোলজিস্টকে হচ্ছে দেখাক। এবং যদি হচ্ছে এঙ্গার ইস্যু থাকে বা
মানে টেম্পার কন্ট্রোল করতে তার সমস্যা হয়, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টও তাকে হচ্ছে সাহায্য করতে পারে। ওকে, খুব ধন্যবাদ। সুন্দর। ওকে, ধন্যবাদ। রিঙ্কু সাহা, আহ, রিঙ্কু সাহা কমেন্টস করেছেন, কি লিখছেন? তো তোমাকেই তো আমার দরকার স্নিগ্ধা সরকার, বলেছেন যে তোমাকে আমার দরকার স্নিগ্ধা সরকার। ঠিক আছে, অসুবিধা নেই। এই জন্য ইনসাফ বারাকা হাসপাতালে অবশ্যই আসতে হবে। চেম্বার শুক্রবার এবং সোমবার সন্ধ্যাকালীন প্রতি চেম্বারে রাত। সন্ধ্যায় 6টা থেকে রাত 9টা পর্যন্ত আছি। হ্যাঁ, হ্যাঁ। একজন প্রশ্ন করেছে, আমি এটা একটু প্রশ্নটা করেই ফেলি। এই প্রশ্নটা আমার হাতে ছিল যে ডাক্তার স্নিগ্ধা সরকারের সেবা পেতে আমাদের কি করা দরকার? কোথায় পাবো স্নিগ্ধা সরকার? তাকে কোথায় পাবো? আচ্ছা, কি অবস্থায়? আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি একজন কনসালটেন্ট নিউরোলজিস্ট হিসেবে ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে আছি। প্রতি সোমবার এবং শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমাকে এখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটু সিরিয়াল দিয়ে আসলে ভালো হয়, এবং এখানে সিটি স্ক্যান সহ অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু আছে, আমি মনে করি যে আপনাদের সেবা আমি দিতে পারবো। একজন চিকিৎসা প্রশ্ন সেবায় করেছিল যে হোয়াটসঅ্যাপে আমরা অনলাইনে ম্যাডামের কনসালটেন্সি নিতে পারবো কিনা, একজন প্রশ্ন করেছিল যে আমরা দূর থেকে যদি আমরা ম্যাডামের যদি আমরা সিরিয়াল দিতে চাই, যদি আমরা মোবাইলে যদি কনসালটেন্সি নিতে চাই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা পসিবল কিনা? আচ্ছা, এটা একটা সুন্দর বা যুগোপযোগী প্রশ্ন, যেহেতু আমরা অনেকে হচ্ছে ভার্চুয়ালি আমরা হচ্ছে ট্রান্সফার, মানে আমরা একটু মানে অ্যাকচুয়াল লাইফ থেকে বা রিয়েল লাইফ থেকে আমরা ভার্চুয়ালি হচ্ছে ভার্চুয়াল লাইফটা আমরা বেশি ইউজ করছি। কিন্তু আসলে নিউরোলজির যে সমস্যাগুলো, এটা সাধারণত ব্রেইন এবং আমাদের নার্ভ, স্নায়ু, এগুলোর সাথে আসলে খুব জড়িত, এবং এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। সেক্ষেত্রে একজন ফিজিশিয়ান যখন আসলে ফিজিক্যালি রুগীকে দেখে, সেটা আসলে রুগীর জন্য হচ্ছে মানে উপকারী, মানে রুগীর জন্য হচ্ছে ভালো, এবং ডাক্তারের ক্ষেত্রে রোগটা ধরতে হচ্ছে সুবিধা হয়। এখন যদি নিতান্তই সে অনেক দূরে থাকে বা হচ্ছে একদম খুব মানে বিজি শিডিউল বা ইমার্জেন্সি কোনো দরকার থাকে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যেতে পারে। কিন্তু আমি হচ্ছে মানে উৎসাহ দিব যে চেম্বারে সরাসরি দেখালে এবং সেই সাথে জরুরি পরীক্ষা নিরীক্ষাটা করে তারপরে রোগ নির্ণয় এবং হচ্ছে চিকিৎসা নিলেই সেটা বেশি ভালো। অবশ্যই আসবেন, ইনসাফ বারাকা হাসপাতালের ডিজিটাল মার্কেটিং বিভাগ রয়েছে, আমরা চেষ্টা করব সার্বিক সহযোগিতা। কারো যদি এমার্জেন্সি, অনেকে দেশের বাইরে থেকে অনলাইনে কনসালটেন্সি করতে চান, দেশের বাইরে থেকে অবশ্যই আমাদের হাসপাতালে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব এই বিষয়টা খেয়াল রাখার জন্য। তামান্না জাহান প্রশ্ন করে, এটা তো আমাদের চিনি আপু, ফ্যান ফলোয়ার তো বেশি হবেই। হ্যাঁ, ঠিকই বলছেন। স্বপ্নীল, সব তোমাদের ভালোবাসা। ভালোবাসা, আচ্ছা ঠিক আছে, ভালোবাসা। ফরিদা, ফরিদা তানিয়া, বেস্ট উইশেস ডিয়ার, শুভকামনা জানিয়েছে। ওকে, তারপরে সুদীপ্তা সরকার প্রথা, দুলাল ভাই এবং স্নিগ্ধা দিদি দুজনকে এত সুন্দর একটা লাইভ করার জন্য ধন্যবাদ, অনেক কিছু জানতে পারছি এখন মোটামুটি কিছুটা। আরেকটা 10 মিনিট, আর 10 মিনিট লাইভ বাড়িয়ে দিলাম আর কি, আর 10 মিনিট লাইভ চলবে আর কি আপনার এই কমেন্টস এর জন্য। ওকে, আর এর মধ্যে ঝটপট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলেন, 10 মিনিট লাইভের সময় বেড়ে গেছে। ওকে, তারপরে হলো ফারিয়াল আকশন, অনেক অনেক শুভকামনা। উনি আমাদের খুবই মানে কম্পিটেন্ট, খুবই মানে ভালো একজন ডার্মাটোলজিস্ট আপু। থ্যাংক ইউ আপু। না, এই জন্য আমি আপনার সহযোগিতা চাচ্ছি যে আমাকে একটু যদি পরিচিত কেউ থাকে তাকে একটু তার পরিচয়টা আমরা দিতে চাই, কারণ সবাই কাজ করছেন স্বাস্থ্যসেবা নিয়ে। এই এরপরে আমরা নিটল কবির যদি ভুল না করি, বেস্ট উইশেস টু মাই ডিয়ার ফ্রেন্ড স্নিগ্ধা সরকার, চিনি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, এরপরে লাভলি নাজমুন, বেস্ট উইশেস ডিয়ার। ওকে, গুড, ঠিক আছে। আবার এখানে আবার নাহার ঝুমা লিখছেন বেস্ট উইশেস ভাবি। আচ্ছা, থ্যাংক ইউ পেয়ে ভাবি, গেছেন। তিনি অলরেডি আমাদের চেম্বারে এসেছেন, আমার চেম্বারে এসেছিলেন। আমি আশা করি তিনি আমাকে ফিডব্যাক জানাবেন যে তার মাথা ব্যথাটা উন্নতি হয়েছে কিনা। কাজল আক্তার, তার অনেকগুলো মাথার ছবি দেখতে পাচ্ছি, তার কোনো ব্যথা নাই, আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপরে আমরা পাচ্ছি হলো নীরা গ্রিন নীরা। আচ্ছা, উনি লিখছেন, আপু ইদানিং আমার মাইগ্রেন পেন অনেক ঘন ঘন হয়, একটা জেলড্রিনের নাপা এক্সট্রা 1.5টা
একসাথে না খেলে ব্যথা ভালো হয় না। টাফনিল ওষুধ খেলে কোনো কাজ হয় না। এক্ষেত্রে জেলডিন প্লাস না বা এক্সট্রা খেলে কোনো সমস্যা হবে কি? প্রেসক্রিপশন চেয়েছেন। আসলে এটা মাইগ্রেন কিনা, জেলরিন একটা মানে উনি হয়তো একটা হচ্ছে গ্যাসের ওষুধ আর হচ্ছে একটা প্যারাসিটামল তিনি হচ্ছে খাচ্ছে। আম, খেতে পারেন, কিন্তু হচ্ছে আমি বলবো যে টাফনিল খেলেও যেহেতু কাজ হচ্ছে না, বাজারে এখন আরো অনেক নতুন ধরনের হচ্ছে মানে আমাদের মাইগ্রেনের চিকিৎসায় অনেক নতুন ধরনের ওষুধ এসেছে। এর মধ্যে ট্রিপট্রান্স, লাইক এমনকি আপনি জেনে অবাক হবেন যে নাকের স্প্রে মাথা ব্যথা কমাতে একটা ন্যাজাল স্প্রে, সুমাট্রিপটান নামে একটা ন্যাজাল স্প্রে, যেটা কিছুদিন আগে মাত্র বাজারে নতুন লঞ্চ হয়েছে। নতুন ধরনের অনেক ওষুধ এসেছে। আহ, যদি হচ্ছে দরকার হয় আপনি সেগুলো নিতে পারেন, বা আর যেন এরকম ঘন ঘন মাথা ব্যথা যেন ফ্রিকুয়েন্ট মাথা ব্যথা যেন না হয়, সেটার জন্য হচ্ছে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। আপনি এই সেবাগুলো নিতে পারেন, কারণ উম, একটা সময় মানে কত আর ওষুধ খাবেন। কত আর এটা খুব ভালো ছিল যে কত আর ওষুধ খাবেন? মানে কত কত আর আর নাপা আর গ্যাস্ট্রিকের ওষুধ আর কত, একটা সময় আচ্ছা, নিশ্চয়ই সেটাও আর কি আর কাজ করবে না। আচ্ছা। উর্মি আরেকটা বিষয় জানতে চেয়েছেন। বয়স হলো 25 বছর প্লাস। মাইগ্রেন নিয়ে আছি, ভালো অনেকদিন থাকেন। শব্দ, গন্ধ, রোদ সবকিছুতেই ব্যথা হয়। ইভেন মাথা ব্যথার মাথা কথা শুনলেও মাথা ব্যথা হয়। মনে হয় অনুষ্ঠান দেখেও তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যদি একটু জানান প্লিজ। আচ্ছা, উর্মি আপু আসলে মানে আপনার প্রতি সহমর্মী হয়ে আমি হচ্ছে জানাচ্ছি যে মাইগ্রেন আসলে সম্পূর্ণভাবে ভালো হওয়া বা নিরাময় হওয়ার মতো কোনো অসুখ না। এটা আসলে আমাদের কারো কারো যে ব্রেনের রক্তনালী বা আমাদের ব্রেনে কিছু সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম চ্যানেল থাকে, সেগুলো মাত্রাতিরিক্ত রক্ত মানে অনেক বেশি এক্সেস সেন্সিটিভ, মানে তাদের একটু বেশি সেন্সিটিভ হয়, এবং সেই সেন্সিটিভিটি বা ট্রিগারিংটা বাড়ে হচ্ছে খুব আলো, বা আপনি উনি যেটা বললো যে রোদ, বেশিক্ষণ রোদে গেলে, বা এমনকি কোনো গন্ধে, একটা পারফিউমের গন্ধ যেটা হচ্ছে ভালো লাগছে না, হয়তো দেখা গেল খুব দামি পারফিউম অন্যজনের খুব পছন্দ, কিন্তু সেই গন্ধে হচ্ছে মাথা ব্যথাটা ট্রিগার হয়ে যায়। তো প্রেশার, ডায়াবেটিস, হাই প্রেশার, ডায়াবেটিস, অ্যাজমা, হাঁপানি, এরকম কিছু রোগ যেমন কখনো ভালো হয় না, সেটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয়। মাইগ্রেনও সেরকম, সেটাকেও হাঁপানি বা হচ্ছে ডায়াবেটিসের মতো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন মাইগ্রেন আমার নিয়ন্ত্রণ না নিতে পারে, আমি যেন মাইগ্রেন বা মাথা ব্যথাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে মাথা ব্যথার কথা শুনলেও হচ্ছে মাথা ব্যথা হবে স্বাভাবিক। যেটা বলছিলাম যে রোডটা একটু এড়িয়ে চলা, একটু ছাতা নেওয়া, একটা হচ্ছে সানগ্লাস, একদম একদম মানে ব্ল্যাক একটা সানগ্লাস হচ্ছে ব্যবহার করা, খুব উৎকট গন্ধের যে পারফিউম বা হচ্ছে কসমেটিক্স, সেগুলো হচ্ছে একটু অ্যাভয়েড করে চলা, বা ওই জায়গাটা হচ্ছে অতিরিক্ত সাউন্ড হচ্ছে একটু অ্যাভয়েড করে চলা, ঠিক মতো মানে হাইড্রেটেড থাকা, পানিটা খাওয়া, ঘুমটা এনশিওর করা, এগুলো করলে আমার মনে হয় যে মাইগ্রেন আমাদের নিয়ন্ত্রণ নিতে পারবে না, আমরা মাইগ্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা মাথা ব্যথাকেও নিয়ন্ত্রণে করব, মাথা ব্যথাকেও নিয়ন্ত্রণে রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করতে চাইবো। আহ, আরেকটা মর্নিং হেডেক নিয়ে কিছু বললে ভালো হয়। সকালবেলা মাথা ব্যথা নিয়ে কিছু বলতে বলেছেন ফারিয়াল। আশা করি সকালবেলার মাথা ব্যথার সাথে যদি হচ্ছে মানে বমি বা বমি ভাব না থাকে, বা হচ্ছে ব্লাডিং ভিশন, দৃষ্টিশক্তির কোনো সমস্যা না থাকে, তাহলে আমি আপু মানে বলবো যে হচ্ছে এতটা মানে টেনশন নেওয়ার হচ্ছে কোনো কারণ নেই। আপনার আমার যেহেতু হচ্ছে মানে আমি জানি আপনি অনেক ব্যস্ত, আপনার মাথা ব্যথার সকালবেলার মাথা ব্যথার কারণ হচ্ছে খুব সকালে উঠতে হবে, অনেক জ্যাম ঠেলে হচ্ছে অফিসে যেতে হবে, রাত্রে হয়তো ঠিক মতো ঘুমটা হয় নাই, আম, বা ঠিক মতো হয়তো ব্রেকফাস্টটা খাওয়া হয় না, এগুলো হচ্ছে আগে একটু ইনশিওর করেন, আর তাতেও যদি হচ্ছে আপনি কন্ট্রোল না হয়, আমি তো আছি। যাক, আমরা আহ, একদম শেষের দিকেই চলে এসেছি। তো দেশবাসীকে মাথা ব্যথা নিয়ে আর কি কথা বলতে চান আপনি? আমি বলতে চাই যে মাথা ব্যথা খুব সাধারণ একটা সমস্যা, খুব কমন একটা সমস্যা, কিন্তু মাথা ব্যথা নিয়ে বেশি মাথা ব্যথা না বাড়িয়ে, যদি দরকার মনে হয় বা কোনো হচ্ছে সেটা আপনার লাইফস্টাইল মানে আপনার জীবনযাত্রাকে হচ্ছে খুব বেশি সমস্যা করছে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা নিউরোমেডিসিন বিশেষজ্ঞকে আপনি দেখান, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন, সুস্থ থাকেন, ভালো থাকুন। হুম। বাসায় চলে যাব, তারপরেও দরজায় একজন কড়া নাড়ছে। নাম হিরো মিয়াজ, সরিষাবাড়ি, জামালপুর থেকে। ম্যাডাম, ব্রেন স্ট্রোক কি সে জানতে চাচ্ছে। এই কেন হয়, মাথা ব্যথার সাথে কি সম্পর্ক? আচ্ছা, আশা করি ব্রেন স্ট্রোক নিয়ে আমরা আরেকদিন কথা বলতে পারবো। আমাদের হ্যাঁ, হ্যাঁ। স্ট্রোক খুব সোজা ভাবে
আমাদের মস্তিষ্কে কিছু রক্তনালী আছে, রক্তনালী গুলো যদি ব্লক হয়ে যায়, মানে আটকে যায়, রক্ত চলাচল আর করে না, আটকে গেলেও হচ্ছে স্ট্রোক, এক ধরনের স্ট্রোক। আর যদি সেই রক্তনালীটা যদি ছিঁড়ে যায়, মানে পাইপ যদি ছিঁড়ে যায়, রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি সেখানে ব্লিডিং হয়, হেমোরেজ হয়, সেটা হচ্ছে আরেক ধরনের স্ট্রোক বা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। তো যখন হেমোরেজ হয় সেক্ষেত্রে দেখা যায় যে প্রচুর বেশি মাথা ব্যথা থাকে এবং মাথার ভিতরের প্রেশারটাও হচ্ছে বেড়ে যায়। আমি আশা করি আমি খুব সোজাভাবে বুঝাতে পেরেছি স্ট্রোকটা কি জিনিস। আচ্ছা, একটু শেষে একটা কথা একটু মাথায় চলে আসলো, এটা মাথা ব্যথার কোনো কারণ না। সেটা হলো এই মাথা ব্যথা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক দেখি, কবিরাজের চিকিৎসা দেখি, কিছু কুসংস্কার, বিভিন্ন ধরনের কুসংস্কার সংস্কার রয়েছে এই মাথা ব্যথা কমানোর জন্য। এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? আসলে ঝাড়ফুঁক বা কুসংস্কার এগুলা হচ্ছে অনেক আগে থেকেই চলে আসছে। হ্যাঁ, মানে আমাদের পৃথিবীর অনেক আগে থেকেই চলে আসছে, আগেও ছিল, এখনো আসছে। আমি যতদূর জানি যে কবিরাজ বা ঝাড়ফুঁক এখন ডিজিটাল মার্কেটিং, এখন আরো ডিজিটাল হয়ে গিয়েছে। তো আমরা যত সচেতন হব, আমরা যত সেটা শিক্ষিত হব এবং আমরা যতটা জানবো বা বুঝবো, প্যাথোলজি জানবো, তত আমরা হচ্ছে সচেতন হব বা আমরা আমাদের মানে অপচিকিৎসায় টাকা অপচয় করব না। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। 1 ঘন্টা 10 মিনিট যারা আমাদেরকে এই সহ্য করলেন আর কি, তাদেরকে মাথাটাকে ঠান্ডা রেখে যারা আমাদের কথাগুলো শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের বাড়ি যাওয়ার পালা, বাসায় যেতে হবে, কারণ কালকে আবার অফিস আসছে। তো এই জন্য আমরা মাথা ব্যথা, আপনি ম্যাডাম ইনসাফ বারাক হাসপাতালের 41তম পর্বে আপনাকে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছিলেন। আপনি কিভাবে এই একটি হাসপাতাল, ইনসাফ বারাক হাসপাতাল, এই অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়ায় করছে প্রায় 2 বছর হলো, এটা আপনি কিভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এই স্বাস্থ্যসেবা আমাদের যে আয়োজন, এই আয়োজনটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি তো অবশ্যই হচ্ছে সাধুবাদ জানাই, তারা খুবই ভালো করছে। কারণ এখন আসলে প্রচারে প্রসার, আমি যদি না জানাতে পারি আমার এখানে আমি কি কি সেবা দিচ্ছি, কিভাবে সেবা দিচ্ছি, কি কি সেবা অ্যাভেলেবেল আছে, তাহলে তো আমি আশেপাশের মানুষকে সেই চিকিৎসা সেবাটা তাদের কাছে নিয়েই যেতে পারলাম না বা তাদের কাজে লাগাতে পারলাম না। আপনাদের এই ডিজিটাল সেবা বিভাগ বা মার্কেটিং বিভাগের জন্য আমার অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আশা করি আপনাদেরকে আমাদের পাশে পাবো এবং হাসপাতালের একজন ডাক্তার হিসেবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি। জি, আমরা এরপরেও শেষেও হইল না শেষ, গ্রিন নীরা লেখছেন রেকর্ড ভিডিওটা চাই। ওকে, আশা করি এই রেকর্ডেড ভিডিও থাকবে, আশা করি। রেকর্ড ভিডিওর জন্য আপনি অবশ্যই ইনসাফ বারাকা হাসপাতাল এই নামে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজ রয়েছে, সেখানে আমাদের এই 1 ঘন্টা 11 মিনিট 55 সেকেন্ডের ভিডিও পাবেন। আর পাশাপাশি অন্যান্য ডাক্তারের প্রায় 41টা ভিডিও পাবেন। এছাড়াও অসংখ্য ছোট ছোট স্বাস্থ্য টিপস রয়েছে, বিভিন্ন ভিডিও রয়েছে, যেগুলো দেখে আপনি স্বাস্থ্য সচেতন হতে পারবেন। কারণ আমাদের এই বলে আমি শেষ করতে চাই যে ম্যাডাম, আসলে আমাদের যদি টাকা থাকে কিন্তু আমরা খাবার কিনে খেতে পারি, আমি হোটেল খুঁজে আমি খাবার খেয়ে আমার পেট ভরতে পারি, কিন্তু টাকা থাকলেই আমি চিকিৎসা নিতে পারি না, কারণ আমার নিতে পারি। স্বাস্থ্য সাক্ষরতা, আমাদের ওই জ্ঞানটা তৈরি হয়নি। আশা করি আমাদের এই ছোট অনুষ্ঠান মানুষকে স্বাস্থ্য সচেতন করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আজকে ধন্যবাদ। প্রথম দেখা হলো সোশ্যাল ভার্চুয়াল এই মিডিয়ার মাধ্যমে। যারা নেপথ্যে থেকে যারা আমাদেরকে সহযোগিতা করলেন, ইনসাফ বারাকা হাসপাতালের 25 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন ছিল, এটাও তার মধ্যে অন্যতম। ম্যাডাম শুভরাত্রি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনসাফ শুভরাত্রি বারাকা, এবং সবাইকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।